কিন্তু অ্যাসেট ব্যবহার করার রাইট দেওয়া হইতেছে। আর রাইট যে দিচ্ছে এর এগেইনস্টে সে কিভাবে, এর এগেইনস্টে সে একটা অ্যামাউন্টের কনসিডারেশন নিবে। এবং এই পেমেন্ট কনসিডারেশনটা বিভিন্নভাবে হতে পারে। এটা মান্থলি হতে পারে, এটা সেমিনালি ইয়ারলি হতে পারে। আবার অনেক সময় এমনও হয়েছে বা এমনও হতে পারে যে পুরো পেমেন্ট একবারে ডাউন পেমেন্ট করতে হবে, মানে সব পেমেন্টই শুরুতে দিয়ে দিতে হবে। আর অনেক সময় এমন হয়, ধরেন এই যে পেমেন্ট, এই পেমেন্ট কিছু অংশ শুরুতে দিয়ে দিবে, বাকি অংশ ইনস্ট্রুমেন্ট বেসিসে দিবে। তো এই ধরনের বিভিন্ন টার্মিনোলজি থাকতে পারে। তো এই আমাদের এখানে মেইন যে বিষয়টা সেটা হলো যে একজন, একটা কোম্পানি সে কি করতেছে, একটা নির্দিষ্ট পেমেন্টের বিনিময়ে কোনো একটা অ্যাসেট ইউজ করার রাইট নিতেছে। এক্ষেত্রে যে রাইট নেয় সে হচ্ছে লিজি, আর যার অ্যাসেট যে রাইটটা দিতেছে সে হচ্ছে লেজর। এই যে লিজি এবং লেজর, আমাদের এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের আগে ছিল IS 17 এর আন্ডার। এটা আমাদের আগে ছিল IS 17, IAS 17, যেটা পরবর্তীতে কি হয়েছে আমাদের IFRS 16 দ্বারা রিপ্লেস করা হয়েছে। IFRS 16 দ্বারা রিপ্লেস করা হয়েছে। তো এখন দেখবেন যে অনেক জায়গায় IAS 17 এইটা মেনশন থাকতে পারে। তো ওটা হয়তো মানে বই আপডেট হয়নি, যাই হোক। বাট আমরা এখানে ফলো করবো হচ্ছে IFRS 16। দেখেন, তো আমি যদি মেজর একটা ডিফারেন্স বলি, আমাদের IS 17 ছিল অপারেটিং লিজ আর হচ্ছে ফাইন্যান্স লিজ। কিন্তু IFRS 16 এসে এখানে মেজর একটা ডিফারেন্স নিয়ে আসছে, সেটা হলো লিজের ক্ষেত্রে এখানে বেশ মানে মোস্ট অফ দ্য লিজ হচ্ছে ফাইন্যান্স লিজ, মানে অপারেটিং লিজ নাই বললেই চলে। খুবই সামান্য একটু এক্সেপশন দিয়ে রাখছি, যদি আমার শর্ট পিরিয়ড এবং যদি আমার লো ভ্যালু হয় সেক্ষেত্রে আমরা ওটাকে অপারেটিং লিজ হিসেবে দেখাতে পারি। আর এর বাইরে যত লিজ থাকবে সব আমাদের ফাইন্যান্স লিজ। এই জন্য দেখবেন যে আমাদের এই IFRS 16 আন্ডারে বেশিরভাগ লিজে কিন্তু আমাদের ফাইন্যান্স লিজ, এবং আমাদের এক্সাম পারপাসেও এই লিজের ক্ষেত্রে ফাইন্যান্স লিজটি আসে, কারণ আমাদের অপারেটিং লিজের স্কোপ তো খুবই ছোট। এই হচ্ছে আমাদের IFRS 16 মেজর একটা ডিফারেন্স। এখন দেখেন এখানে যেহেতু আমাদের এখানে লিজি এবং লেজর, আমাদের কিন্তু দুই পার্সপেক্টিভ কিন্তু আমাদের শিখতে হবে। মানে লিজের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে আমাদের সেটাও দেখতে হবে, আর লেজরের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি সেটা আমাদের দেখতে হবে। তো আমরা আগে দেখবো হচ্ছে লিজিটটা। ভাইয়া লিজি এবং লিজরটা একটু আরেকবার বলবেন, কে লিজি কে লিজর? আচ্ছা, লিজি হইতেছে যে অ্যাসেটটা রাইট, যে রাইট নিতেছে ইউজ করার জন্য টাকার বিনিময়ে। আর লেজার হইতেছে যে রাইটটা দিতেছে। মানে ধরেন আপনার একটা অ্যাসেট আছে, আপনি অ্যাসেটটা আপনার এক বন্ধুকে দিচ্ছেন ব্যবহার করার জন্য, এবং এর বিনিময়ে আপনার বন্ধু আপনাকে একটা পেমেন্ট দিবে। তো এইখানে অ্যাসেটটা আপনার, আপনি কি করলেন, আপনার বন্ধুকে রাইট দিচ্ছেন। কি রাইট? রাইট টু ইউজ দ্য অ্যাসেট, তাই না? তো এই ক্ষেত্রে যেহেতু আপনি রাইট দিচ্ছেন, আপনি হচ্ছেন লেজর আর আপনার বন্ধু হচ্ছে লিসি। এই জন্য আমাদের এই IFRS 16 এখানে একটা টার্ম ইউজ করা হয় যে লিজি, তার টার্মটা ইউজ করে এরকম, ROU, রাইট অফ ইউজ অ্যাসেট। এটা কিন্তু লিজ অ্যাসেট বলে না, আমাদের IFRS 16 অনুযায়ী এটাকে বলা হয়েছিল রাইট অফ ইউজ অ্যাসেট। তার মানে যে অ্যাসেটটা ইউজ করার জন্য সে রাইট নিছে। তো এই আমরা এখানে কি দেখলাম যে আমাদের IFRS 16 অনুযায়ী আমরা কি করবো, আমরা সব লিজকে ক্যাপিটালাইজ করব। ক্যাপিটালাইজ করার অর্থ হচ্ছে কি, আমরা এটাকে অ্যাসেট হিসেবে দেখাবো। এই যে আপনার আপনার বন্ধু যে আপনার কাছ থেকে এই রাইটটা নিল আপনার অ্যাসেটটা ব্যবহার করার জন্য, সেটাকে ক্যাপিটালাইজ করবে। এর অর্থ হলো সে তার ব্যালেন্স শিটে বা তার বুকস অফ অ্যাকাউন্টসে এই অ্যাসেটটাকে সে অ্যাসেট হিসেবে দেখাবে। আর এই বাবদ আপনাকে যেটা পেমেন্ট অব্লিগেশন আছে, দেখেন অব্লিগেশন দায়, ধরেন এটা 5 ইয়ার্স ছিল, আপনাকে 5 বছর মাসে মাসে পেমেন্ট করবে, তাই না? এই যে মান্থ, এই জন্য আপনাকে কি করতে হবে, একটা লাইবিলিটি রিকগনাইজ করতে হবে। আচ্ছা, আপনাদের কারো ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড আসতেছে। আমি এমডি হেলাল আপনার মাইকটা অফ করবেন। আমি একটু মিউট করতে, আমি মিউট করে দিচ্ছি সবাইকে। দেখেন এখন আমার আসলাম কোথায়, অ্যাকাউন্টিং বাই দ্য লিজি। লিজির ক্ষেত্রে এখানে কি বলছে দেখেন, লিজির ক্ষেত্রে কি বলছে কি, এ লিজি শ্যাল রিকগনাইজ এ রাইট অফ ইউজ অ্যাসেট এন্ড লিজ লাইবিলিটি দ্য কমেন্সমেন্ট ডেট। তার মানে যেহেতু আমরা এখানে বলছি যে ক্যাপিটালাইজ করবে, তাহলে এই ডেট কমেন্সমেন্ট ডেটে কি করবে, সেটা রাইট অফ ইউজ অ্যাসেট, সেটা অ্যাসেট রিকগনাইজ করবে, এবং একটা লিজ লাইবিলিটি, একটা লাইবিলিটি সেটা রিকগনাইজ করবে। দেখেন দুটো আসবে, এক হচ্ছে অ্যাসেট আসবে আর একটা হচ্ছে লাইবিলিটি।
তো এখন আমরা দেখবো এই যে অ্যাসেট, এই অ্যাসেটের ভ্যালু কত হবে এবং যে লাইবিলিটি কত হবে। আমরা যদি প্রথমে অ্যাসেটটা দেখি ইনিশিয়াল মেজারমেন্টে, এখানে বলা হচ্ছে কি এই অ্যাসেটের যে কস্ট ইনিশিয়াল মেজারমেন্ট এটা হবে কি হবে, দ্য কস্ট অফ দ্য রাইট অফ এখানে দ্য কস্ট অফ দ্য রাইট অফ ইউজ অ্যাসেট শ্যাল কম্প্রাইজ কি কি নিয়ে হবে। নাম্বার একে বলছে কি দি অ্যামাউন্ট অফ ইনিশিয়াল মেজারমেন্ট দ্য লিজ লাইবিলিটি, তার মানে তার যে ইনিশিয়াল যে লিজ লাইবিলিটি আছে এই লিজ লাইবিলিটির একটা পার্ট হবে। আমরা এখানে কি ক্যালকুলেশন করতেছি, ওই অ্যাসেটের কস্ট, আমরা কস্ট ক্যালকুলেশন করতেছি কি পরিমাণ কস্ট হবে ওই অ্যাসেটটার। তো আমাদের দেখতে হবে কি ওই অ্যাসেট পারপাসে ওর ইনিশিয়াল লিজ লাইবিলিটি কত, এই হচ্ছে আমাদের একটা। 2 নম্বর আমাদের আরেকটি হচ্ছে কি আমাদের যে লাইবিলিটি, এই লাইবিলিটি হচ্ছে কোনটা, যেটা আমাদেরকে ধরেন 5 ইয়ার্স টার্ম, যদি আমি বলি 5 বছরের লিজ, এই 5 বছর আমি যে পেমেন্ট করবো, পেমেন্ট অব্লিগেশন, এটা হচ্ছে আমার লাইবিলিটি। বাট যদি এরকম হয় আমরা কোনো পেমেন্ট অলরেডি দিয়ে দিছি, মানে ধরেন ডাউন পেমেন্ট দিয়ে দিছি, অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দিছি, তো ওই অ্যাডভান্স পেমেন্ট তো লাইবিলিটি না। তো ওই যে অ্যাডভান্স পেমেন্ট, ওই অ্যাডভান্স পেমেন্ট কিন্তু আমার এখানে ওই অ্যাসেটের কস্ট হিসেবে যোগ হবে, কেননা এই অ্যাসেটটা এই যে টাকাটা আপনি পেমেন্ট করছেন এটা তো আপনি লিজ পারপাসেই পেমেন্ট করে দিচ্ছেন। আমাদের ওই টাকাটা আমার এখানে অ্যাসেট হিসেবে যোগ হবে। 3 নম্বর আইটেমে বলতে দেখেন এনি ইনিশিয়াল ডিরেক্ট কস্ট, যদি কোনো ইনিশিয়াল ডিরেক্ট কস্ট থাকে, দেখেন এইগুলো এই আইটেমগুলো কিন্তু আইএস 16 শুধু পিপি ওরকম চলে আসতেছে। কোনো ডিরেক্ট কস্ট যদি থাকে, যেমন ধরেন এই যে লিজের কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্ট পারপাসে যদি কোনো ডিরেক্ট কস্ট সে ফর লিগ্যাল কোনো কস্ট থাকে, তো সেটা কিন্তু আমাদের ইনিশিয়াল ডিরেক্ট কস্ট, এটা আমাদের এই কস্ট অ্যাসেটের কস্ট হিসেবে কাউন্ট হবে। 4 নম্বর হচ্ছে estimate of the cost to be incurred by the lessee in dismantling and removing the underlying asset। ওই যে সে যে অ্যাসেটটা ব্যবহার করতেছে ওই অ্যাসেটের জন্য তার যদি কোনো ডিসমেন্টেলিং কস্ট হয়, ওই ডিসমেন্টেলিং কস্ট কিন্তু তার এখানে অ্যাসেটের কস্ট হিসেবে কাউন্ট হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এই দুটো জিনিস কিন্তু আমাদের এই আইএস 16 এর মতো করে আছে, জাস্ট আমাদের এই দুটো জিনিস নতুন করে আসছে। তো এই যে আমাদের কস্টটা আমাদের ক্যালকুলেশন হবে, এইটা হচ্ছে আমাদের অ্যাসেটের কস্ট হবে। এখন দেখেন এই যে আমরা এখানে নাম্বার 1 বলছিলাম কি ইনিশিয়াল লিজ লাইবিলিটি, এই লিজ লাইবিলিটি তাহলে কি হবে, ধরেন আমাদের টার্ম হচ্ছে ধরেন আমাদের 5 ইয়ার্স, 1 2 3 4 5, তাহলে এই যে 5 বছরে ধরেন আমি ইয়ারলি ধরলাম, তো এই যে 5 বছর, এই 5 বছরে তার যে 5টা ইনস্টলমেন্ট দিবে, আমি ধরে নিলাম সে 5 বছর 5টা ইনস্টলমেন্ট দিবে, তো এই 5টা ইনস্টলমেন্টের প্রেজেন্ট ভ্যালু এই আজকের ডেটে, এই জিরো ডেটের এই 5টা ইনস্টলমেন্টের প্রেজেন্ট ভ্যালু, এইটা হচ্ছে লিজ লাইবিলিটি। এখন দেখেন আমরা এখানে বুঝলাম যে আমাদের লিজ লাইবিলিটি কিভাবে হবে, আমাদের যে ফিউচার যে পেমেন্ট অব্লিগেশন, ওই পেমেন্ট অব্লিগেশন গুলোর প্রেজেন্ট ভ্যালু। এখন কথা হলো আমরা এই যে প্রেজেন্ট ভ্যালু আমরা এটাকে কোন রেট দিয়ে ডিসকাউন্ট করবো। তাহলে আমাদের এখানে 2 নম্বর পয়েন্ট কি, আমাদের হচ্ছে আমরা কোন রেট দিয়ে ডিসকাউন্ট করব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে বলা হয়েছে এখানে ডিসকাউন্ট করা হলো লেজরের ইমপ্লিসিট রেট দিয়ে, ইন্টারেস্ট রেট ইমপ্লিসিট ইন দ্য লিজ, ইমপ্লিসিট রেট, তার মানে এই যে ইমপ্লিসিট রেট এটা হচ্ছে আমাদের নাম্বার 1 চয়েস। এখন কথা হলো যদি আমাদের এই ইমপ্লিসিট রেট যদি না থাকে, তাহলে আমরা কোনটা দিয়ে ডিসকাউন্ট করব। এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে লিজির ইনক্রিমেন্টাল বরোইং রেট। তো এইটা হচ্ছে একটু মার্ক করে দেই এখানে, এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার চয়েস। আপনার অঙ্কে বলেই দিবে এটা কি ইমপ্লিসিট রেট নাকি ইনক্রিমেন্টাল বরোইং রেট, এটা প্রশ্নে একেবারে উল্লেখ থাকে। ধরেন যদি ইমপ্লিসিট রেট থাকে বা দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা ইমপ্লিসিট রেট ব্যবহার করব, আর যদি ইমপ্লিসিট রেট না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা লিজির ইনক্রিমেন্টাল বরোইং রেট ব্যবহার করব। তো আমাদের এই যে ধরেন যদি আমি বলে দেই, ধরেন আমাদের 1 নাম্বারই আছে, আমাদের ইমপ্লিসিট রেট আছে, তো আমরা কি করব এই 5টা ইনস্টলমেন্ট, এইখানে এই 5টা ইনস্টলমেন্ট আমরা কি করব এই ইমপ্লিসিট রেট দিয়ে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব। তো এই হচ্ছে আমাদের লাইবিলিটি একটা অংশ গেল, যেটা আমাদের ইনস্টলমেন্ট। এখন দেখেন এই যে আমাদের 5টা ইনস্টলমেন্ট, এই 5টা ইনস্টলমেন্টের বাইরে কিন্তু আমাদের আরো কিন্তু পেমেন্ট অব্লিগেশন থাকতে পারে। এই যে আমাদের প্রথম যেটা, এটা হচ্ছে আমাদের ফিক্সড পেমেন্ট, এই যে আমাদের এই 5টা। আমাদের 2 নম্বর কি বলছে দেখেন ভেরিয়েবল লিজ পেমেন্ট,
তার মানে এই যে পাঁচটা ইনস্টলমেন্ট যেটা আমাদের ফিক্সড, এর বাইরে আমাদের ভেরিয়েবল কিছু হতে পারে, ধরুন কিছু হতে পারে কন্ডিশনাল বেসিস। আমাদের কোনো একটা পেমেন্ট হতে পারে যেটা হচ্ছে কন্ডিশনাল বেসিস। দেখেন এখানে কি করছে, ভেরিয়েবল লিস্ট পেমেন্ট দ্যাট ডিপেন্ড অন অ্যান ইন্ডেক্স অর রেট, মানে কোনো ইন্ডেক্স বা রেটের উপর ডিপেন্ডেন্ট। যদি এরকম হয় তাহলে সেটা আমাদের কি করতে হবে, আমাদের এখানে নিয়ে আসতে হবে। যদি এরকম হয় যে না এটা হবে, আর যদি এরকম হয় যে না এরকম কোনো সম্ভাবনা নাই, ওই ধরনের কন্ডিশন ফুলফিল হবে না, তাহলে এটা আনা দরকার নাই। এখন আমাদের 2 নম্বর গেল, আমাদের আরেকটা জিনিস আমাদের আসছে, দেখেন এই যে আমাদের একটা অ্যাসেট আমরা লিজ দিচ্ছি, তাই না? এই যে অ্যাসেটকে লিজ দিচ্ছি, আমরা এটা ক্যাপিটালাইজ করতেছি। এই লিজে কি করবে, লিজে লেজরকে একটা গ্যারান্টি একটা আনগ্যারান্টি দিতে পারে, কি নিয়ে, ওই অ্যাসেটের রেসিডুয়াল ভ্যালু নিয়ে। ওই যে অ্যাসেটের যে রেসিডুয়াল ভ্যালু, এই রেসিডুয়াল ভ্যালু একটা মেজর ইম্প্যাক্ট আছে আমাদের এই লিজ ক্যালকুলেশনে। এখন এখানে খেয়াল রাখবেন, আমরা যেহেতু লিজের করতেছি, আমরা আমরা এখানে কি ক্যালকুলেশন করতেছি, ওই লিজের লাইবিলিটি ক্যালকুলেশন করতেছি। তো এই ক্ষেত্রে যেটা খেয়াল রাখবেন, নাম্বার 1, এখানে এখানে আমাদের কি খেয়াল রাখতে হবে, দেখেন এই যে আমাদের রেসিডুয়াল ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু, যে পরিমাণ রেসিডুয়াল ভ্যালু গ্রান্টেড, এটা কি হইতে হবে, গ্যারান্টেড, মানে গ্যারান্টি দিছে। যদি গ্যারান্টি নয় তাহলে সেটা আমাদের কি করতে হবে, আমাদের লাইবিলিটি হিসেবে কাউন্ট করতে হবে। যেমন ধরেন এই যে আমাদের রেহাই ভাইয়া প্রশ্ন করছিলেন, যে আপনার যে অ্যাসেট, আপনার অ্যাসেট কি করছে, আপনার বন্ধুকে আপনি লিজ দিয়েছেন, তাই না? আপনার বন্ধু আপনাকে কি করছে, সে আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে সে 5 বছর ব্যবহার করার পরেও ওই অ্যাসেটের রেসিডুয়াল ভ্যালু হবে হচ্ছে 10,000। এখানে একটা ডিফারেন্স আছে, এটা একটু ভালো করে খেয়াল করেন। আপনার বন্ধু আপনাকে কি গ্যারান্টি দিচ্ছে, যে রেসিডুয়াল ভ্যালু হবে 10,000, তাই না? এখন কথা হলো, এই যে সেটা গ্যারান্টি দিচ্ছে 10,000, এর মধ্যে আমরা কয় টাকাকে আমাদের লিজ লাইবিলিটির ভিতরে ইনক্লুড করব? সে যে 10,000 টাকা গ্যারান্টি দিছে লাইবিলিটি হিসেবে, আমরা এখান থেকে কয় টাকা লাইবিলিটি হিসেবে কাউন্ট করব? যদি এরকম হয়, এই যে 10,000 টাকা গ্যারান্টি দিছে, আমাদের এখান থেকে মাইনাস করতে হবে এক্সপেক্টেড ফেয়ার ভ্যালু, এক্সপেক্টেড ফেয়ার ভ্যালু অফ রেসিডুয়াল ভ্যালু। ওই যে পরিমাণ রেসিডুয়াল ভ্যালু, ওটার এক্সপেক্টেড ফেয়ার ভ্যালু কত? সে যে 10,000 টাকা বললো, বাট এখানে দেখতে হবে ওটার এক্সপেক্টেড ফেয়ার ভ্যালু কত। যদি এরকম হয়, ফেয়ার ভ্যালু ধরেন 10,000 টাকা, ও গ্যারান্টি দিচ্ছে 10,000, আবার ওই ফেয়ার ভ্যালুর এক্সপেক্টেড, সরি রেসিডুয়াল ভ্যালুর এক্সপেক্টেড ফেয়ার ভ্যালু 10,000, তার মানে 10,000 মানে 10,000, সো আমার লাইবিলিটি আসবে 0। আবার যদি এরকম হয় আমার এক্সপেক্টেড ফেয়ার ভ্যালু 5,000, তাহলে এখানে কি আসবে, 10,000 মাইনাস 5,000, তাহলে আমার এখানে লাইবিলিটি পোর্শনে কত আসবে, লাইবিলিটি পোর্শনে আমার 5,000 টাকা নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখানে রেসিডুয়াল ভ্যালু, আমরা এখানে কি দেখলাম, আমাদের রেসিডুয়াল ভ্যালু থেকে দেখলাম যে পরিমাণ গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু দেওয়া হয়েছে, ওইখান থেকে আমাদের বাদ দিতে হবে আমার এক্সপেক্টেড ফেয়ার ভ্যালু অফ রেসিডুয়াল ভ্যালু। ওই অ্যামাউন্টটা বাদ দেওয়ার পরে যে অংশটা থাকবে, ওই অংশটা আমাদেরকে এই লিজের লাইবিলিটি হিসেবে কাউন্ট করতে হবে। আর যদি আমরা আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু বলে, তাহলে ওটা আসবে না। আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু কিন্তু লিজের ক্ষেত্রে আসবে না। আমাদের রেসিডুয়াল ভ্যালুর বিষয়টা আশা করি ক্লিয়ার হলো। এখন থেকে আমাদের আরেকটা আইটেম আসছে, যদি এরকম হয়, এই যে আপনার বন্ধু যে 5 বছর মানে 5 বছর অ্যাসেটটা ব্যবহার করবে, লিজ নেওয়া হয়েছে, তাকে আপনি একটা অপশন দিচ্ছেন, আপনি তাকে একটা অপশন দিচ্ছেন, এটা দিচ্ছেন তার কি অপশন, পারচেজ অপশন। পারচেজ অপশন হতে পারে, বার্গেন পারচেজ হতে পারে। এইটা জিনিস কি জিনিস, ধরেন তাকে একটা সুযোগ দিচ্ছেন, সে চাইলে অ্যাসেটটা কিনে নিতে পারবে। এখন ধরেন আমি যদি আমার এই আগের এক্সাম্পলে ফিরে আসি, ধরে নিলাম ওই অ্যাসেটের গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু 10,000, আবার ওটার এক্সপেক্টেড ফেয়ার ভ্যালু 10,000, বাট আপনি তাকে অপশন দিচ্ছেন সে চাইলে এই অ্যাসেটটা 6,000 টাকা, 6,000 টাকা কি করতে পারবে, কিনে নিতে পারবে। এই 5 বছর ব্যবহার করার পরে তাকে সুযোগ দিলেন কি, সে চাইলে 6,000 টাকায় কিনে নিতে পারবে। এখন দেখেন তাকে অপশন দিয়েছেন কয় টাকা, তার অপশন প্রাইস কত, 6,000, আর এই অ্যাসেটের যে রেসিডুয়াল ভ্যালু, ওটা ফেয়ার ভ্যালু কয় টাকা, 10,000 টাকা। এর মানে কি, যখন এরকম হবে যে আমার ফেয়ার ভ্যালু থেকে আমার অপশন প্রাইস অনেক কম, তাই না, অনেক কম না, 10,000-এর মাত্র 6,000, মানে 60%, 40% নাই। তো এই ক্ষেত্রে এখানে আমাদের ধরে নিতে হবে যে এই যে অপশনটা, এই অপশনটা সে ব্যবহার করবে, তার মানে সেই অপশনটা সে এক্সারসাইজ করবে এবং 5 বছর পরে সে 6,000 টাকা দিয়ে কিনে রাখবে, সে আপনাকে ফেরত দেবে না, 6,000 টাকা দিয়ে কিনে রাখবে। এটা হচ্ছে একটা জাজমেন্টাল ফ্যাক্টর, যে আপনাকে জাজমেন্ট করতে হবে এই যে অপশন, তাকে যে অপশনটা দেওয়া হয়েছে,
পারচেজ অপশন বা বার্গেন পারচেজ অপশন, এই অপশনটা সে এক্সারসাইজ করবে কিনা, মানে সে অপশনটা সে ব্যবহার করবে কিনা। যদি এরকম হয় হ্যাঁ যে সে অপশনটা ব্যবহার করবে, তাহলে আমাদের কি করতে হবে, এই যে অপশন প্রাইস, এই অপশন প্রাইস আমাদের কি করতে হবে, পেজের ভিউতে নিয়ে আসতে হবে। পেজের ভিউতে নিয়ে এসে আমাদেরকে ওই লাইব্রেরির সাথে যোগ করতে হবে। এই হচ্ছে আমাদের লাইবিলিটি ক্যালকুলেশন। তাহলে এখানে দেখলেন আমাদের লাইবিলিটি ক্যালকুলেশন কি কি আসবে, আমাদের এই ইনিশিয়াল ফিক্সড পেমেন্ট আসবে, ভেরিয়েবল পেমেন্ট আসবে, রেসিডুয়াল ভ্যালুর এই হ্যালো পোর্শন আসবে, ভাইয়া। আবার রেসিডুয়াল ভ্যালু আবার আসবে, পারচেজ অপশন। ভাইয়া জি বলুন। হ্যালো, জি বলুন। বার্গেন পার্সেন্টটা একটু আরেকবার যদি বলে দিতেন, এখানে ওই নেটের প্রবলেমের কারণে বুঝি নাই টোটালি। আচ্ছা, বার্গেন পারচেজটা হলো কি, মানে তাকে একটা অপশন দিচ্ছেন, ওই লিস্ট টার্ম শেষ হওয়ার পরে সে চাইলে কিনে নিতে পারবে, অ্যাসেটটা কিনে রাখতে পারবে। এখন সে যে কিনে রাখবে, সে কখন কিনে রাখবে, তাকে তো এরকম কোনো একটা সুযোগ দিতে হবে। ধরেন মার্কেটের প্রাইস 10,000, তো সে কখন পারচেসটা করবে, বার্গেন পারচেস কখন করবে, যখন সে দেখবে তার যে অপশন প্রাইস দিচ্ছেন বা তাকে যে বার্গেন প্রাইসের অপশন দিচ্ছেন, ওই প্রাইসটা ভ্যারিয়েবল থেকে একটু কম। যদি এরকম হয় ভ্যারিয়েবল থেকে কম, তখন তো সে প্রাইস, তখন তো সে পারচেসটা করবে, তার অপশনটা সে এটাকে মানে ইফেক্ট করবে, তাই না। তো এখানে আমি এক্সাম্পল কি বলছি, ধরে নিলাম ওটা ভ্যারিয়েবল হচ্ছে 10,000 আর তার অপশন প্রাইস 6,000, তার মানে ওই অ্যাসেটটা ভ্যারিয়েবল হচ্ছে 10,000 টাকা, এটাকে তাকে 6,000 টাকা অপশন দেওয়া হয়েছে, সে চাইলে সে 6,000 টাকায় কিনে রাখতে পারবে। তো আমরা এখানে জাজমেন্ট করলাম কি, হ্যাঁ সে তার অপশনটা, পারচেজ অপশনটাকে এক্সারসাইজ করবে। সো যেহেতু এখানে সে পারচেজ অপশনটা এক্সারসাইজ করবে বা বার্গেন পারচেজটা সে এক্সারসাইজ করবে, সো এই যে অপশন যে প্রাইসটা, এই প্রাইসটা আমাদেরকে এই লাইবিলিটি হিসেবে নিয়ে আসতে হবে। আর যদি মনে হয় যে না, ধরেন এই অ্যাসেটের ভ্যালু 10,000, তাকে আপনি অপশন দিচ্ছেন 10,000 টাকার, তো সে তো আপনার এই অ্যাসেট কিনবে না, সে দরকার হলে মার্কেট থেকে কিনবে, তখন তো আর সেটা কিনবে না। সেক্ষেত্রে আমাদের এই অপশনটার ভ্যালুটা মানে আমার লাইবিলিটি হিসেবে আনার দরকার নাই। অপশন বা বার্গেন পারচেজ অপশন তখনই আমার লাইবিলিটি হিসেবে আসবে যখন জাজমেন্ট করে দেখবেন হ্যাঁ সেই অপশনটা এক্সারসাইজ করবে কিনা। আর অপশনটা এক্সারসাইজ করার যদি করতে হয় তাহলে অবশ্যই অপশন প্রাইস ভ্যারিয়েবল থেকে কম হইতে হবে এবং ভালো মানের কম হইতে হবে। এই হচ্ছে আমাদের আইটেম যেগুলো আমাদের এই লাইব্রেরি হিসেবে কাউন্ট হবে। ভাইয়া তার মানে যে বিষয়টা ধরো 2 নম্বরে যে আপনি পয়েন্টটা বলছেন, এটা হচ্ছে যে প্রথম পয়েন্টের যে লিজ লায়াবিলিটি, সেটা কিভাবে আমরা ডিসকাউন্ট রেটটা বের করবো সেই সম্পর্কে বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টে। আর 3 নম্বরে হ্যাঁ, হচ্ছে এগুলো আরো এডিশনাল কিছু বিষয় আছে যেগুলো কস্ট হিসাবে যোগ হতে পারে, তাই তো? কস্ট না, লাইব্রেরি হিসেবে। 3 নাম্বারটা হ্যাঁ, হলো লায়াবিলিটিটাই তো এই, আলটিমেটলি কস্টটা দেখার জন্যই তো। হ্যাঁ কষ্ট দেখার জন্যই, বাট আমার লাইব্রেরির সাথে আরো কিছু যোগ হইতে আমার কষ্ট হবে। তাই জন্য আমরা এখানে একটু বলি যে লাইব্রেরি, আমরা এখানে লাইব্রেরি ক্যালকুলেশন করতেছি 3 নম্বর পয়েন্টে, যে কি আমাদের কি করবো, লাইব্রেরি আমরা যখন অ্যাসেটটা লিজ হিসেবে কমেন্সমেন্ট করার ডেটে, ইনসেপশন ডেটে আমরা যে জার্নাল দিব, ওইখানে আমরা কয় টাকা অ্যাসেট দেবো, কয় টাকা লাইব্রেরি দেখাবো। তা আমরা প্রথমে সেই অ্যাসেটের কস্ট ক্যালকুলেশন দেখছি, এখন আমরা দেখলাম হচ্ছে লাইব্রেরি ক্যালকুলেশন, যে আমাদের কয় টাকা লাইব্রেরি হবে। তাই এখানে আমরা ধরেন কোন কোন অ্যামাউন্ট গুলো আমরা কনসিডার করবো, কোন রেট দিয়ে আমরা ডিসকাউন্ট করবো, আমরা সবকিছু কিন্তু দেখে ফেলছি। এখানে আমাদের দেখেন আরেকটা আইটেম আছে যেটা আমাদের লাইব্রেরি হিসেবে কাউন্ট হয়, সেটা কি বলছে, পেমেন্ট অফ পেনাল্টিস। Payment of penalties for terminating the lease if the lease term reflects the leasee exercising an option to terminate the lease। তার মানে যদি এরকম হয় যে মূলত ধরেন লিজ টার্ম 5 বছর এবং এখানে মূলত সে 3 বছরের মাথায় গিয়ে লিজটা টার্মিনেট করে দিবে, মানে সে এগ্রিমেন্ট বাতিল করবে 3 বছরের মাথায় গিয়ে, তাহলে এই যে সে যে পিরিয়ডের আগে সে যে লিজটা টার্মিনেট করে দিতেছে, তাহলে ওই টার্মিনেটে যদি কোনো তার পেনাল্টি দেওয়া লাগে, ওই পেনাল্টি আমাদের এখানে লাইবিলিটি হিসেবে কাউন্ট হবে। তো জেনারেলি হয় কি, ধরেন যখন লিস্ট ইনিশিয়ালি হইতেছে তখন কি আর বোঝা যায় নাকি যে আমার ফিউচারে আমি বাতিল করে দিব, তখন এটা কিন্তু সার্টেন থাকে না। যদি বলছি যদি সার্টেন থাকে যে এরকম মনে হয় যে না করবে, টাইমেট করে দেবে, সেক্ষেত্রে আমাদের ওই পেমেন্ট আমাদের যে পেনাল্টি বা ফাইন, ওটিকে আমরা লাইবিলিটি দেখাবো। আর যদি মনে হয় যে না এরকম কোনো ইন্ডিকেশন নাই যে সে লিস্টে টার্মিনেট করে দেবে, তার কোনো এরকম ফিউচারে পেনাল্টি ফাইন আসবে, যদি কোনো ইন্ডিকেশন না থাকে তাহলে আমাদের ওইটা আসবে না। তো এইটা হচ্ছে খুবই রেয়ার কেস, এই লাস্টের অপশন হচ্ছে খুবই রেয়ার কেস। এখন দেখেন আমাদের যদি এই পর্যন্ত আসি, তাহলে আমাদের এখন আরেকটা আইটেম দেখি, সেটা হচ্ছে মেজারমেন্ট। এটা হচ্ছে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। তো এই যে আমরা যে ইনিশিয়ালি দেখাইলাম, আমরা এখানে ইনিশিয়ালি কি করলাম, আমাদের ইনিশিয়ালি আর ও ইউএস এটা আমরা কি করব, ডেবিট করব, আর লাইবিল লাইবিলিটি ক্রেডিট করব। এটা তো আমরা ইনিশিয়ালি রেকর্ড ডেটে।
তাহলে এরপরে আমরা সাবসিকুয়েন্টলি কিভাবে মেজারমেন্ট করব? সাবসিকুয়েন্টলি মেজারমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে দেখি অ্যাসেটের ক্ষেত্রে বলা হয়েছে এই অ্যাসেটটা হচ্ছে কস্ট মডেলে রাখতে হবে। যদিও সার্টিন স্পেশাল কেসে আমাদের ফেয়ার ভ্যালুতে রাখার সুযোগ দেয়, মানে রিভ্যালুয়েশন মডেলে রাখার সুযোগ দেয়, বাট মোস্ট অফ দ্য কেস হচ্ছে আমাদের কস্ট মডেলে রাখতে হয়। আমাদের এটা যদি আমরা অ্যাসেট হিসেবে কাউন্ট করতেছি, আমাদের এখানে কি করতে হবে? এই অ্যাসেটটাকে ডেপ্রিসিয়েট করতে হবে। আমরা অ্যাসেটটাকে কি করব? ডেপ্রিসিয়েট করব। আমরা ডেপ্রিসিয়েট করব কোথায়? ওভার দ্য লিজ টার্ম। ধরেন আমাদের এক্সাম্পল কি ছিল? আমাদের 5 বছর ছিল, 5 ইয়ার্স, তাই না? আমাদের লিজ টার্ম ছিল 5 ইয়ার্স। এটা যদি আমাদের 5 ইয়ার্স এর লিজ, আমাদের এই রাইট অফ ইউজ অ্যাসেটটা আমরা কি করব? আমাদের যে 5 বছর, এই 5 বছর আমরা ডেপ্রিসিয়েট করে দিব। যদি কোনো কিছু না বলে তাহলে আমরা স্ট্রেট লাইন করে দিব। তো বেশিরভাগ কিছু হচ্ছে এটা হলো স্ট্রেট লাইনে করা হয়। আর যদি অঙ্কে বলে দেয় কোন বেসিস, সেটা তো আলাদা ইস্যু, হোয়াটএভার। তো দেখেন আমাদের এখানে কি দেখলাম, রাইট অফ ইউজ আমরা কি করতেছি, এই 5 ইয়ার্স মানে লিজ টার্মের ভিতর আমরা ডেপ্রিসিয়েট করে দিচ্ছি। তো ওই ক্ষেত্রে আমাদের জানা হবে কি, আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স রিকগনাইজ করব, আর আমরা কি করব, আমাদের অ্যাসেটের ভ্যালু কমাই দিব। এখন এখানে একটা এক্সেপশন আছে, দেখেন এই যে আমরা যেটুকু করছিলাম যে বার্গেন পারচেজ অপশন বা পারচেজ অপশন, যদি এরকম মনে হয় সে অ্যাসেটটা এই লিজের পিরিয়ডের পরে কিনে রাখবে, সে কি করবে? অ্যাসেটটা কিনে রাখবে। যেহেতু আমাদের পারচেজ অপশনটা আমরা দেখছি, হ্যাঁ সে পারচেজ অপশন আছে এবং সে পারচেজ অপশনটা এক্সারসাইজ করবে। আমাদের অপশন প্রাইসটা আমরা কি করছি? আমাদের লাইবিলিটি হিসেবে কাউন্ট করছি। তো যেহেতু আমাদের অ্যাসেটটা কিনে রাখবো, এই ক্ষেত্রে মনে রাখবেন যদি এরকম হ্যাঁ সে টার্মের পর অ্যাসেটটা কিনে আনবে, এই ক্ষেত্রে আমাদের ডিপ্রিসিয়েশন কিন্তু লিজ টার্মের মধ্যে হবে না। সেই ক্ষেত্রে আমাদের ডিপ্রিসিয়েশন হবে হইতেছে কি, ওই অ্যাসেটের যে কত বছর লাইফ আছে ওই লাইফের উপর। যেহেতু অ্যাসেটটা কিনে রাখবে, তার মানে অ্যাসেটের মালিকানা তার হয়ে যাবে। সো অ্যাসেটের যে ইকোনমিক লাইফ, আমরা লাইফের উপর ডিপ্রিসিয়েশন করব, ওর এই লিজ টার্মের উপর না। তাহলে আমাদের এখানে কি আসলো? যদি আমি কিন্তু 1 নাম্বার লিখি, 1 নাম্বার আমাদের কি হবে? যদি অ্যাসেটটা পারচেজ না করে, ধরেন নো পারচেজ, আমি একটু লিখে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এইটা একটু, যদি নো পারচেজ, যদি নো পারচেজ হয়, তাহলে আমাদের ডেফিনিশন হবে ছিল লিজ টার্মের উপর, যে আমাদের কয় বছর লিজ টার্ম, ওই টার্মের উপর আমরা ডেফিনিশন করব। আর যদি এমনও হয় পারচেজ করবে, পারচেজ মানে যেভাবে হোক ধরেন পারচেজ অপশন আছে, সেই অ্যাসেটটা কি করবে? লিজের পরে পারচেজ করে রাখবে। এই ক্ষেত্রে আমাদের ডেফিনিশন হবে হচ্ছে কিসের উপর? ওই অ্যাসেটের লাইফের উপর, অ্যাসেটের ইকোনমিক লাইফের উপর, ইকোনমিক লাইফের উপর। তাহলে কি, তাহলে আমাদের অ্যাসেটের যে ডেফিনিশনের পয়েন্টটা তাহলে এবার ক্লিয়ার, যে আমরা কখন কোনটার উপর ডেফিনিশন করব। যদি আমাদের এই আরও অ্যাসেটের, যদি আমাদের অ্যাসেটের সাবসিকুয়েন্ট মেজারমেন্ট আমাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এখন দেখি লাইবিলিটি নিয়ে আমরা তাহলে কি করতে হবে। লাইবিলিটি নিয়ে বলা হয়েছে, দেখেন এখানে দেখেন আরো যে আরো মেজারমেন্ট মডেল আছে, এগুলো আপনারা চাইলে দেখতে পারেন। মোস্ট খেয়াল রাখবেন এই কস্ট মডেলের উপর, এই কস্ট মডেল বেশি ফলো করা হয়। এই যে লাইবিলিটি, সেখানে প্রেজেন্টেশন নিয়ে আসছে। আচ্ছা আমরা উপরে এখানে দেখাই। কস্ট মডেলটা বুঝাই দিন, যদি কস্ট মডেলটা ভালোভাবে ইয়ে হবে। কস্ট মডেল হচ্ছে কি, আমাদের ধরেন যে কস্ট থাকবে, আমাদের ডেপ্রিসিয়েশন হবে, আমরা ওখান থেকে কি করবো? আমাদের একুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমরা এই ক্যারিং ভ্যালুতে প্রেজেন্ট করব। এটা তো কস্ট মডেল, তাই না? মানে ওটার রিভ্যালুয়েশন হবে না, এটা হচ্ছে কস্ট মডেল। আর যদি রিভ্যালুয়েশন মডেল মানে কি, ওইখানে অ্যাসেটটা কি করবে? রিভ্যালুয়েশন করবে। তো আমাদের আইফারএস 16 সার্টেন কেসে আমাদের অ্যালাউ করে যে অ্যাসেটটা রিভ্যালুয়েশন মডেলে রাখা যাবে। তো এই ক্ষেত্রে যদি অ্যাসেটটা রিভ্যালুয়েশন হয়, সেই রিভ্যালুয়েশন অনুযায়ী অ্যাসেটটাকে প্রেজেন্ট করতে হবে। যদি অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট, লিজ অ্যাসেটের যদি ইম্পেয়ারমেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের ইম্পেয়ারমেন্টটাও বাদ দিতে হবে। আমাদের যেভাবে আমরা ইম্পেয়ারমেন্ট করছি না, ওইভাবে যদি ইম্পেয়ারমেন্ট সুযোগ থাকে বা যদি অপরচুনিটি থাকে যে হ্যাঁ ইম্পেয়ারমেন্ট হবে, এই ক্ষেত্রে ওইভাবে আমাদের আইএএস 36 অনুযায়ী আমাদের ইম্পেয়ারমেন্ট ক্যালকুলেশন করতে হবে এবং ইম্পেয়ারমেন্টটা কি করতে হবে? ওই অ্যাসেটের কস্ট থেকে বাদ দিতে হবে। তার মানে আমাদের যে আরইউ অ্যাসেট থেকে আমার কি কি বাদ যাবে? আমাদের ডেপ্রিসিয়েশন চার্জ বাদ যাবে এবং আমাদের যদি কোনো ইম্পেয়ারমেন্ট হয়, আমাদের ইম্পেয়ারমেন্টও বাদ যাবে। তো এইগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকবে, ওইটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে আমরা প্রেজেন্ট করব অ্যাসেট হিসেবে। আচ্ছা লাইবিলিটি, এখন দেখেন এই যে লাইবিলিটি আমরা কি করছি? ধরেন আমাদের 5 ইয়ার্স ছিল, তাই না? সে ফর 5 ইয়ার্স আমরা এটাকে কি করলাম? আমরা এটাকে কি করছি? প্রেজেন্ট ভ্যালু নিয়ে আসছি।
তো আমাদের এই যে লিজ লাইবিলিটি হলো, এই লাইবিলিটির উপর আমাদের কি করতে হবে, আমাদের একটা ইন্টারেস্ট এক্সপেন্স আসবে। আমাদের একটা কি আসবে, আমাদের আসবে হলো ইন্টারেস্ট এক্সপেন্স, তাই না? আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স আসবে। তো এখন আমাদের এই যে প্রতি ইয়ার আমাদের ওই অ্যাসেটটাকে কি করতে হবে, আমাদের সেই লাইবিলিটিকে কি করতে হবে, আমার এর উপর একটা ইন্টারেস্ট চার্জ করতে হবে, এবং ইন্টারেস্টটা চার্জ করতে হবে। ইন্টারেস্টটা চার্জ করার পরে ওই ইন্টারেস্টের পেমেন্ট করে দিতে হবে। এখন দেখেন এই যে ইন্টারেস্টটা, এই ইন্টারেস্ট আমরা কোন রেট, ওই যে আমাদের জেরো, আমরা যে রেটে হিসাব করছিলাম, আমরা ওই রেট দিয়ে ধরে আমরা ক্যালকুলেশনটা করবো। আমাদের কি হলো, এই যে ইন্টারেস্ট, এটা তাহলে এই তাহলে এটা আমাদের জানা কি হবে, আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স আমরা ডেবিট করব, আর আমরা লিজ লাইবিলিটি ক্রিয়েট করে দিব। ইন্টারেস্টের জানা কি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আমাদের লিজ লাইবিলিটি ক্রেডিট। আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স আমাদের এইটা আমাদের ইসে চলে আসলো, আমাদের কনসিডারেশনে চলে আসলো। এখন দেখেন আমাদের এখানে এই যে আমাদের পেমেন্ট, আমাদের পেমেন্ট আবার দুই প্রকার হতে পারে, তাই না? আমার পেমেন্টটা কিন্তু দুই ভাবে হতে পারে, একটা হতে পারে শুরুতে, একটা হতে পারে শেষে, যেটাকে বলা হয়, ধরেন একটা ছিল অ্যানুইটি ডিউ, আর একটা ছিল অর্ডিনারি অ্যানুইটি। ধরেন 1, 2, 3, আমাদের ধরেন 2 বছর, যদি এরকম হয় আমাদের 2 বছরে 2টা ইনস্টলমেন্ট, ধরেন আমরা একটা ইনস্টলমেন্ট এইখানে দিব আর একটা ইনস্টলমেন্ট এইখানে দিব। তার মানে কি, আমরা কিন্তু পিরিয়ডের শুরুতেই, আমরা বছরের শুরুতে কিন্তু ইনস্টলমেন্ট দিচ্ছি। ধরেন এইটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এই যে এইটা, তা আমরা কি করছি, ফার্স্ট ইয়ার পেমেন্ট কিন্তু বছরের শুরুতে দিচ্ছি। আবার যে এইটা ধরেন সেকেন্ড ইয়ার, ধরেন এ বি সি, বি থেকে সি হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার, আমরা এখানে কি করলাম, আমাদের বি টু সি এই বছরের পেমেন্ট কিন্তু আমরা এই শুরুতেই দিয়ে দিচ্ছি। তো এই যদি এরকম হয়, আমাদের বছরে যদি শুরুতেই পেমেন্ট দিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয়েছিল অ্যানুইটি ডিউ। আর যদি এরকম হয় আমরা বছরের শেষে পেমেন্ট করবো, তার মানে এ টু বি আমরা এই পেমেন্টটা করবো এইখানে, আর বি টু সি এই পেমেন্টটা করবো আমরা এইখানে, এটাকে বলা হয়েছিল অর্ডিনারি অ্যানুইটি। তো এই যে আমাদের দুই প্রকার অ্যানুইটি, এর উপর ভিত্তি করে কিন্তু আমাদের কিন্তু লাইবিলিটি পজিশন চেঞ্জ হবে, তাই না? যেমন ধরেন আমরা যদি এইটার কথা বলি, এটা কিন্তু প্রথমেই দিয়ে দিচ্ছে, তার মানে কি এইটার প্রেজেন্ট ভ্যালু কি, এটা যে ভ্যালু ওইটা কিন্তু প্রেজেন্ট ভ্যালু, তাই না? এইটা এই দিনের যে ভ্যালু ওইটা কিন্তু প্রেজেন্ট ভ্যালু, এইটা শুধু এখানে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। আর এই অর্ডিনারি অ্যানুইটিতে কিন্তু এই ভ্যালুটাও কিন্তু আবার প্রেজেন্ট ভ্যালুতে আসবে, আমার কিন্তু এইটাও কিন্তু প্রেজেন্ট ভ্যালুতে আসবে। তাহলে আমাদের অর্ডিনারি অ্যানুইটি আর অ্যানুইটির ক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশন একটু ডিফারেন্স হবে। তো এইটা খেয়াল রাখতে হবে যে আমাদের পেমেন্টটা কখন হইতেছে, অর্ডিনারি নাকি অ্যানুইটি, আমাদের সেই অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে আমাদের এই লাইবিলিটির সময়। আবার আমাদের যেহেতু আমাদের পেমেন্ট আমাদের শুরুতে এবং শেষে, আমাদের পেমেন্টটা ওইভাবে দেখতে হবে, যেমন পেমেন্টটা কখন। কেননা আমাদের যে একটা আমাদের যে লিজ লাইবিলিটির যে একটা অ্যামোর্টাইজেশন শিডিউল, আমাদের একটা অ্যামোর্টাইজেশন শিডিউল করা লাগতে পারে এক্সাম পারপাসে। তো এইসব যদি হয়, তাহলে আমাদের এইখানে দেখলাম, এখন আমাদের কিছু প্রেজেন্টেশন, আমাদের প্রেজেন্টেশন কিভাবে করতে হবে। আমাদের এই পেজে আমাদের প্রেজেন্টেশন দেখেন, আমার যদি একটু খেয়াল করেন, আমি যে কয়েকটা জার্নাল বলছি, তাই না? দেখেন তো আমরা কি করছিলাম, আমরা আর ইউ অ্যাসেট আনছিলাম, তার মানে কি, ধরেন এটা ব্যালেন্স শিটে যাবে, তাই না? আর ইউ অ্যাসেট, এটা যাবে কোথায়, ব্যালেন্স শিটে। আমরা আর কিনছিলাম, লিজ লাইবিলিটি আনছিলাম, তাই না? লিজ লাইবিলিটি, তাহলে এটা যাবে কোথায়, এটা যাবে কিন্তু ব্যালেন্স শিটে। এরপর দেখেন আমরা অ্যাসেটের ডেপ্রিসিয়েশন চার্জ করছি, ডেপ্রিসিয়েশন এটা যাবে কোথায়, ইনকাম স্টেটমেন্টে। আমরা লিজের উপর কি করছি, আমরা একটা ইন্টারেস্ট চার্জ করছি, ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা যাবে কোথায়, এটা কিন্তু যাবে হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট। এই হিসাবে প্রেজেন্টেশন দেখেন, আমাদের যদি প্রেজেন্টেশন দেখাতে বলে, আমাদের কিন্তু এখানে প্রেজেন্টেশন দেখাইতে হবে যে ব্যালেন্স শিটে অ্যাসেট কয় টাকা আছে, লাইবিলিটি কয় টাকা আছে, আমার ইনকাম স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশন কয় টাকা চার্জ করা হয়েছে, আর আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স কয় টাকা চার্জ করা হয়েছে। এই চারটা জিনিস হচ্ছে আমাদের প্রেজেন্টেশন পারপাস। এখন দেখেন আমাদের একটা ডিফারেন্স আছে, এই যে লিজ লাইবিলিটি, এই যে লিজ লাইবিলিটি, এই লিজ লাইবিলিটিকে আমাদেরকে দুই ভাগে ভাগ করে দেখাতে হবে, একটা হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি, একটা হলো কারেন্ট লাইবিলিটি। কেননা দেখেন আমরা যদি 5 বছর হয়, আমি যদি আবার আমাদের টাইম লাইনটা যদি আঁকি, ধরেন আমি যদি এইখানে আঁকি, ধরেন আমাদের এই বছরের হিসাব, ধরেন আমাদের X1 এর হিসাব, তাহলে আমরা যদি X1 এর হিসাব করি, তাহলে আমাদের ব্যালেন্স শিট হয় কবে বলেন তো, ব্যালেন্স শিট কোন ডেটে হয়, যে কোনো একজন একটু রেসপন্স করেন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি এন্ড অফ দ্য ইয়ারে হয় ভাই। হ্যাঁ, ব্যালেন্স শিট হচ্ছে কিন্তু আমাদের এন্ড অফ দ্য ইয়ার। ধরেন যদি আমাদের যদি জানুয়ারি থেকে ডিসেম্বর আমাদের
মানে আমাদের যদি ইয়ার হয়, আমাদের ব্যালেন্স শিট ডেট হবে কিন্তু 31শে ডিসেম্বর, তাই না? আমরা যে ধরেন এই পিরিয়ডে যে আমাদের ব্যালেন্স শিট করতেছি, তাই না? তাহলে এই যে বছর, এই বছরের যে লিস্ট পেমেন্ট, এটার সাথে কারেন্ট লায়াবিলিটি, কেননা আমরা কি জানি আমাদের কারেন্ট লায়াবিলিটি কোনগুলো, যেটা আমাদের পরবর্তী 1 বছরের পেমেন্ট করা লাগে, তাই না? তাহলে আমরা যদি এই ডেটে যদি আমাদের ব্যালেন্স শিট করি এই বছর, তাহলে আমাদের এই পরবর্তী এই 1 বছর কিন্তু আমাদের কারেন্ট লায়াবিলিটিস, আর এই বাকি যে 3 বছর এটা হচ্ছে আমাদের নন কারেন্ট লায়াবিলিটিস। তো আমাদের ব্যালেন্স শিটে আমাদের প্রেজেন্টেশন, লিজের প্রেজেন্টেশন ক্ষেত্রে বলা হয়েছে এই লায়াবিলিটিকে 2 ভাগে ভাগ করে দেখাতে হবে। আমাদের এই নন কারেন্ট লায়াবিলিটিস দেখাতে হবে একটা অংশ, আর একটা সাথে কারেন্ট লায়াবিলিটিস দেখাতে হবে। সো আমাদের কিন্তু এটাকে ক্যালকুলেশন করে কিন্তু দেখাতে হবে যে আমাদের নন কারেন্ট লায়াবিলিটিস কত, কারেন্ট লায়াবিলিটিস কত। সো আমরা যদি এটা একটা অঙ্ক দেখি, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমাদের একটা অঙ্ক আসছে। আচ্ছা, এখানে তাহলে আরো কয়েকটা কথা বলে রাখি, আমরা যেহেতু অনেক কিছুই বলছি। দেখেন এই যে লিজের পেমেন্ট, তাই না? যদি এরকম হয়, এই যে লিজ ধরেন, সে ধরেন এখানে কি বললাম, মান্থলি পেমেন্ট ধরলাম, মান্থলি পেমেন্ট কি বলছে, 1 লাখ টাকা। ধরেন একটা বড় একটা অফিস বানাইছে, এখানে এখানে কি বলছে, মান্থলি পেমেন্ট 1 লাখ টাকা। তাহলে এই যে সেটা হইলো, ধরেন সে অফিস বানাইছে, এর সাথে কিন্তু আদার্স কিন্তু কিছু কস্ট থাকতে পারে, তাই না? কিছু এক্সট্রা কিছু এক্সপেন্স বিয়ার করা লাগতে পারে। ধরেন সে সার্ভিস চার্জ নিচ্ছে বা আদার কোনো বিল নিচ্ছে, ওই ধরেন এই যে ধরেন সুয়ারেজ বিল, ওয়াসা বিল, এই ধরনের কিছু বিল নিচ্ছে। ধরেন যদি এরকম কোনো বিল বা সার্ভিস চার্জ না, আমি ধরে নিলাম সার্ভিস চার্জ। এই যে সার্ভিস চার্জ নিচ্ছে, এই সার্ভিস চার্জ কিন্তু আমার এই পেমেন্টের বাড়তি অংশ, তাই না? তাহলে আমরা যখন লাইবিলিটি ক্যালকুলেশন করবো, আমরা কিন্তু এইটাকে নিয়ে লাইবিলিটি ক্যালকুলেশন করবো। আর এই যে সার্ভিস চার্জ নিচ্ছে ধরেন 5,000 টাকা মান্থলি, এইটা কিন্তু আমরা লাইবিলিটি হিসেবে আনবো না, এটাকে আমরা নর্মালি জার্নাল দেখাই দেবো। তো এই ক্ষেত্রে এটা জার্নাল কি হবে, আমরা যখন পেমেন্ট করব, আমরা পেমেন্টের সময় এই টাকাটা দিয়ে দিব, আমরা এই টাকাটা পেমেন্টের সময় দিয়ে দিব, আমরা সার্ভিস চার্জকে এক্সপেন্স হিসেবে ডেবিট করব, আর আমরা ক্যাশ যেহেতু দিচ্ছি, আমরা ধরেন ক্যাশ বা ব্যাংকে ক্রেডিট করে দিব। তার মানে এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু আমাদের এই লিজের যে পেমেন্ট বা অব্লিগেশন, ওই অব্লিগেশনের বাইরে যায়, তাই না? সেই জন্য আমাদের অঙ্কে কিন্তু মাঝে মাঝে এরকম আসে। আপনারা যদি একটু মানে যারা আগে দেখছিলেন, বিশেষ করে কাইসুল বইতে দেখবেন যে আমাদের এরকম লিজের, দেখবেন যে এরকম কিছু আমাদের আছে যেখানে আমাদের একটু এক্সট্রা এরকম কস্ট থাকে, এক্সট্রা আমাদের এক্সপেন্সেস যেগুলো বিয়ার করা লাগে। দেখেন এইখানে আমরা কিন্তু মোটামুটি যত ধরনের কম্পোনেন্ট আছে আমাদের সব নিয়ে আসছি। রেসিডিউয়াল ভ্যালু বলেন, পারচেজ অপশন, এডিশনাল কস্ট, আমাদের অপশনের আমাদের পারচেজ অপশন অনুযায়ী ভেরি করার কারণে আমাদের ডেফিনিশন আমাদের চেঞ্জ হতে পারে। এরপর আমাদের অর্ডিনারি অ্যানুইটি আমরা কিন্তু এখানে সব অলরেডি ডিসকাস করে ফেলছি। তো আমরা এখন একটা অঙ্ক দেখি, একটা অঙ্ক দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমাদের একটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পল নিয়ে আসা হয়েছে অ্যাকাউন্টিং উইথ লিজি। যদি এখানে ভালো করে খেয়াল করেন, দেখেন আমাদের কি বলছে, এগ্রিমেন্ট ডেট কবে, এগ্রিমেন্ট ডেটে জানুয়ারি 2019, 2019-এর 1 জানুয়ারি এগ্রিমেন্ট হয়েছে কিসের ইকুইপমেন্ট, লিজ অ্যান্ড ইকুইপমেন্ট। আমি কিন্তু একটু সংক্ষেপে পড়তেছি। এরপর কি হচ্ছে, দ্য টার্মস অ্যান্ড প্রভিশনস অফ দ্য লিজ এগ্রিমেন্ট এন্ড আদার পার্টিনেন্ট ডাটা আর এস ফলোস। আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং ডাটা কি বলছে, নাম্বার অনেক কি বলছে, দ্য টার্ম অফ দ্য লিজ ইজ 5 ইয়ার্স। আমাদের লিজ টার্ম কয় বছর, 5 বছর। দ্য লিজ এগ্রিমেন্ট ইজ নন ক্যান্সেলেবল, ক্যান্সেল করা যাবে না। রিকোয়ারিং ইকুয়াল রেন্টাল পেমেন্ট টাকা 20,711.11 টাকা। তাহলে আমাদের 5 বছর আমাদের রেন্টাল কত, 20,711 এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। দেখেন এখানে বলে দিচ্ছে আমাদের কবে পেমেন্ট করতে হবে, বিগিনিং অফ ইচ ইয়ার, প্রতি বছরের শুরুতে পেমেন্ট দিতে হবে। সো যেহেতু বছরের শুরুতে পেমেন্ট দিতে হবে, আমাদের কি হবে, আমাদের কি হচ্ছে অ্যানুইটি ডিউ। আমাদের 1 নম্বরটা গেল। আমাদের 2 নম্বর ইনফরমেশন দেখেন কি বলছে, আমাদের 2 নম্বর ইনফরমেশনে বলা হয়েছে the equipment has a fair value of at the commencement date of lease টাকা 1 লাখ। আমরা যে অ্যাসেটের যে লিজ নিচ্ছে, ওই ডেটে ওই অ্যাসেটের ফেয়ার ভ্যালু কয় টাকা, ওই ডেটে অ্যাসেটের ফেয়ার ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা। অ্যাসেটের ফেয়ার ভ্যালু 1 লাখ টাকা। এরপরে দেখেন কি বলছে, এরপরে বলছে an estimated economic life of 5 years। ইকোনমিক লাইফ কত, 5 বছর। and a guaranteed residual value টাকা 5,000। দেখেন যে লিজ সে কি করছে, সে রেসিডিউয়াল গ্যারান্টি দিচ্ছে কয় টাকার, 5,000 টাকা।
দেখেন এখানে ব্র্যাকেটে, এই ব্র্যাকেটের কথাটা ইম্পর্টেন্ট। ব্র্যাকেটে কি বলছে, টিএসএন এক্সপ্রেস দ্যাট, সে আশা করতেছে দ্যাট ইট ইজ প্রবাবল দ্যাট দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য রেসিডুয়াল ভ্যালু এট দ্য এন্ড অফ দ্য লিস্ট উইল বি গ্রেটার দেন দ্য গ্রান্টেড অ্যামাউন্ট অফ টাকা 5,000। তার মানে সে যে 5,000 টাকা গ্যারান্টি দিচ্ছে, বাট লিস্ট টাইম শেষে এটা যে এক্সপেক্টেড যে ভ্যালু এটা থেকে বড় হবে। তো এখন দেখেন, এখন একটু বলেন তো একজন, এই আমাদের এখানে এই টাকাটা কি লাইবিলিটি হিসেবে আসবে কি আসবে না? 2 নম্বর হ্যাঁ, পয়েন্টে। জি, লাইব্রেরিতে আসবে না, যেহেতু এখানে মানে আমরা এক্সপেক্টেড ভ্যালুটা বেশি, সেই জন্য লাইব্রেরিতে এটা আনতে হবে না। আনতে হবে না, কারণ কি আমি তো তাকে গ্যারান্টি দিচ্ছি 5,000 টাকা, আর আমার এক্সপেকটেশন বেশি, so আমার তো কোনো পেমেন্ট করা লাগবে না, এই জন্য আসবে না। যদি এরকম হতো, এখানে বলছে যে এক্সপেক্টেড ভ্যালু ধরে 2,000 টাকা যদি বলে, তার মানে আমাদের কি, আমি তাকে গ্যারান্টি দিচ্ছি 5,000, বাট আমার এক্সপেকটেশন হবে 2,000 এর, সো আমার আমার কিন্তু 3,000 টাকা পেমেন্ট করতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু ওই যে গ্যাপ 3,000, আমার 3,000 কিন্তু লাইবিলিটি দেখাইতাম, কেননা আমাদের 3,000 টাকা পেমেন্ট করা লাগবে। সো আমাদের এটা গেল। 3 নম্বর পয়েন্টে দেখেন কি বলছে, দ্য লিস্ট কন্টেইনস নো রিনিউয়াল অপশন, কোনো রিনিউয়াল ভাই অপশন নাই। এটা বুঝি নাই, এই জিনিসটা বুঝি কোনটা নাই। কোনটা এই 2 যে নম্বর? ক্যান এক্সপেক্ট দ্যাট ইট ইজ প্রবাবলি, এই লাইন থেকে আর কি, ওই যে মানে পাঁচ এখানে হাজার কি টাকার করছে, গ্যারান্টেড ভ্যালু আর কি এটা। মানে সে তো তাকে গ্যারান্টি, সে কি করছে, 5,000 টাকার গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু দিছে, যে আপনি যে আপনাকে আমি যে অ্যাসেটটা ধরেন লিজ নিছি, আমি যখন 5 বছর পর আপনাকে ফেরত দিব, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যেটা রেসিডুয়াল ভ্যালু 5,000 টাকা হবে। এটা তো লিজি তাকে গ্যারান্টি দিচ্ছে, লেজরকে লিজি দিচ্ছে, লেজরকে গ্যারান্টি 5,000 টাকা। এখন লিজি তো 5,000 টাকা গ্যারান্টি দিয়ে দিচ্ছে, ধরেন আপনি আপনার বন্ধুকে গ্যারান্টি দিলেন 5,000 টাকা, এখন আপনার তো দেখতে হবে যে আমি তো তাকে গ্যারান্টি দিলাম 5,000 টাকা, আসলে আমার কি, আমার লস হলো কিনা, বা আমার কোনো পেমেন্ট করা লাগবে কিনা। তখন আপনি কি চিন্তা করবেন, যে ওই ডেটে ওটার ফেয়ার ভ্যালু কয় টাকা হবে, তাই না? ওই ডেটে ফেয়ার ভ্যালু কত টাকা হবে, আপনি দেখবেন যে ফেয়ার ভ্যালু 5,000 এর বেশি। তো যেহেতু ওই রেসিডুয়াল ভ্যালু ওটার ফেয়ার ভ্যালু 5,000 এর বেশি, তার মানে আপনার তো পেমেন্ট করা লাগবে না। সো আমার এই ভ্যালুটা আমার আসবে না লাইবিলিটি হিসেবে, কারণ আপনার তো কিছু পেমেন্ট করা লাগবে না। যদি এরকম হইতো যে আপনি তাকে দিচ্ছেন 5,000 টাকা গ্যারান্টি, বাট আপনি এখন দেখতেছেন ইসের আমার তো লস হয়ে গেল, আমার তো ফেয়ার ভ্যালু 2,000 টাকা, এই যে 5 বছর পরে আমার এই রেসিডুয়াল দেখলেন যে ফেয়ার ভ্যালু হবে 2,000 টাকা, তার মানে কি আপনার ফেয়ার এক্সপেকটেশন 2,000 টাকা ফেয়ার ভ্যালু, বাট আপনি তাকে গ্যারান্টি দিয়ে রাখছেন 5,000 টাকা, সো এই 3,000 টাকা আপনার পকেট থেকে দিতে হবে, তাই না? তো এই তখন ওই ক্ষেত্রে ওই 3,000 টাকা কি করতে হবে, আপনার এখানে লাইবিলিটি হিসেবে কাউন্ট করতে হবে। এখন আমাদের এক্সাম্পলে বলে দিছে যে গ্যারান্টি দিচ্ছে 5,000, আবার এই মেয়াদের পরে লিস্ট টাইমের পরে গিয়ে তার এক্সপেক্টেড ফেয়ার ভ্যালু 5,000 এর চেয়ে বেশি। তো যেহেতু এক্সপেক্টেড ফেয়ার ভ্যালু 5,000 এর চেয়ে বেশি, তার কিন্তু এখানে কোনো অব্লিগেশন অ্যারাইজ হবে না, তার কিন্তু কোনো ওই যে পেমেন্ট তার এখানে হবে না, কারণ তার এক্সপেকটেশন তো দেখতেছে যে বেশি, ফেয়ার ভ্যালু বেশি হবে। সো এইটা হচ্ছে আমাদের এখানে পয়েন্ট। এইবার ক্লিয়ার? জি হ্যাঁ, ভাইয়া ক্লিয়ার। গ্যারান্টি মানে এটা দিচ্ছে তো, মানে যে লিজ দিচ্ছে সেই কি গ্যারান্টিটা তো দিচ্ছে, তাই না? না, যে লিজ নিচ্ছে সে হচ্ছে গ্যারান্টি দিবে, যে লিজ নিচ্ছে সে হচ্ছে গ্যারান্টি দেবে। আচ্ছা। তা এখন দেখেন আমাদের 3 নম্বর পয়েন্টে কি বলছে, নো রিনিউয়াল অপশন, কোনো রিনিউয়াল অপশন নাই। দি ইকুইপমেন্ট রিভার টু এসইউবি কোম্পানি, তার মানে 5 বছর পরে সে কি করবে, অ্যাসেটটা ফেরত দিয়ে দিবে। দেখেন, রিভার মানে প্যাক দেওয়া, এসইউবি কোম্পানি দ্য টার্মিনেশন অফ দ্য লিজ, 5 বছর পরে যদি টার্মিনেট হবে অ্যাসেটটা ফেরত দেবে। 4 নম্বরে বলছে টিএসএনস ইনক্রিমেন্টাল বরোইং রেট 5%। টিএসএন হচ্ছে আমার লিজি, টিএসএন লিজি, আর এসইউবি হচ্ছে লেজর। টিএসএন টিএসএন এর ইনক্রিমেন্টাল বরোইং রেট কত পার্সেন্ট, 5%। আর এরপরে কি বলছে, টিএসএন ডিপ্রিসিয়েট ইটস ইকুইপমেন্ট অন এ স্ট্রেট লাইন বেসিস, আমরা ডেফিনিশন পলিসি কি বলছে, স্ট্রেট লাইন। আমাদের 6 নম্বর পয়েন্টে কি বলছে, এসইউবি সেটস দ্য অ্যানুয়াল রেন্টাল রেট টু আর্ন এ রেট অফ রিটার্ন 4% পার ইয়ার, টিএসএন ইজ অ্যাওয়ার অফ দিস রেট। তার মানে দেখেন এই যে এসইউবি কে লেজরের ইমপ্লিসিট রেট কত পার্সেন্ট, 4%, এবং কি বলছে টিএসএন ইজ অ্যাওয়ার, এবং লিজি জানে টিএসএন হচ্ছে লিজি, তার মানে লেজরের ইমপ্লিসিট রেট হচ্ছে 4%, যেটা হচ্ছে টিএসএন লিজি জানে। তো এই ক্ষেত্রে আমাদের কোন রেট দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, এই জন্য বলেন তো। ভাই 4%টা যেহেতু আমরা হ্যাঁ, ওনাদেরটা জানি সেই জন্য। হ্যাঁ, যেহেতু জানি আমরা এখানে 4% দিয়ে করবো। তো এখন দেখেন, তাহলে আমরা এটাকে একটু অঙ্কে দেখি। এখন আমি দেখেন এই হচ্ছে
তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা ক্যাপিটালাইজ অ্যামাউন্ট, যেহেতু দেখেন আমাদের রিসিভেবল কিন্তু আমাদের এক্সপেক্টেড ম্যাচ করছে, সো আসবে না। আমাদের এখানে অনলি লাইবিলিটি কি, আমাদের এই 5টা ইনস্টলমেন্ট। আর 5টা ইনস্টলমেন্ট কি বলছিল, আমার 5টা ইনস্টলমেন্ট বলছিল অ্যানুইটি ডিউ বেসিসে, বছরের শুরুতে, তাই না? এই জন্য আমরা এখানে কি করছি, আমাদের 20,700 টাকাকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসছি। প্রেজেন্ট ভ্যালু অফ এনি অ্যানুইটি ডিউ ফর 5 পিরিয়ডস এট 4% এদের 4% দিয়ে করছে। এটা আমাদের ক্যালকুলেশন কয়টা আসছে, 95,890 টাকা, তাই না? তো এইটা আপনারা আপনাদের যখন এক্সাম পারপাসে আপনারা কি করবেন, আপনাদের যে অ্যানুইটি যে টেবিল আছে না, আপনারা টেবিলে শিট নিয়ে যাবেন, এটা অ্যালাউ করে এক্সামে। এই যে ফ্যাক্টরের যে টেবিল, ওই টেবিল আপনারা নিয়ে যাবেন, আপনারা এখানে সরাসরি এইভাবে লিখে দিলেও হবে। আপনারা লাইনটা লিখে এইভাবে দেখাই দিবেন যে কয় পার্সেন্টে কোন ধরনের অ্যানুইটি, ওটার এই মানে কত হয়, ডিসকাউন্টেড ভ্যালু কত। এটা যে আপনার অঙ্ক করে ক্যালকুলেশন করতে হবে এরকম কিছু না, এইটা অ্যালাউ করে এক্সামে। হ্যাঁ, বের করার মনে হয় শর্ট একটা ইকুয়েশন আছে, ওটা যদি একটু বলতেন। আচ্ছা, যদি আমি বের করার কথা বলি, এটা হচ্ছে কি বেসিস, এটা হচ্ছে কোন অ্যানুইটি, অ্যানুইটি ডিউ, তাই না? এটা অ্যানুইটি ডিউ না, তার মানে কি বছরের শুরুতে পেমেন্ট। যখন অ্যানুইটি ডিউ হবে তখন খেয়াল রাখবেন ইয়ার -1, কারণ আমার কয় বছর, 5 বছর, আমার ডিসকাউন্ট হবে কয়টা, 4টা, কারণ আমার একেবারে প্রথম ফার্স্ট ডেতে, সো ওটা তো আমাদের আর ডিসকাউন্টের দরকার নাই, আমাদের ডিসকাউন্ট কত হবে কয়টা, 4টা। তো এখানে আমাদের সূত্র হচ্ছে এরকম, ধরেন 1 প্লাস আর পাওয়ার হইতেছে n, 1 ভাগ এইটা, এরপর হচ্ছে 1 মাইনাস এইটা ডিভাইড বাই ছিল আর প্লাস হচ্ছে অন। আমার এখানে n হচ্ছে 4, আমাদের রেট অফ 4 n অফ 4, ওকে? এরকম সূত্রটা এরকমই হওয়ার কথা। ভাইয়া মেবি +1টা যখন মাইনাস বছরের নাকি? শেষে তখন হয়, লাস্টে যে +1টা না সম্ভবত। না, এটা হচ্ছে আমাদের, দেখেন এটা আমাদের অ্যানুইটি ডিউ না, এটা তো অ্যানুইটি ডিউ। আমরা কিন্তু এখানে 5 বছর না, আমরা কিন্তু এখানে 4 দিয়ে পাওয়ার করবো, আমাদের যে পাওয়ার, আমাদের পাওয়ার দেবো 4 দিয়ে, এই কারণে শেষে আমি অন যোগ দিছি। আর যদি আমাদের অর্ডিনারি অ্যানুইটি হতো তখন তো আমাদের পাওয়ার হইতো 5, এই যে n কিন্তু আমাদের এখানে সমান হচ্ছে 4, এই জন্য আমরা শেষে গিয়ে অন যোগ করছি। আর যদি আমাদের অর্ডিনারি অ্যানুইটি হতো, আমরা কিন্তু পাওয়ার নিচ্ছি কিন্তু 5 হিসেবে। তো এইভাবে আমরা এখানে ক্যালকুলেশন করবো। তাহলে আমাদের যদি ক্যাপিটাল অ্যামাউন্ট হয়ে যায়, কত আসছে, 95,890 টাকা 35 পয়সা। আমরা ঠিক কি করবো, আমরা এটাকে জার্নাল দেখাবো, আমরা কত থেকে জার্নাল দেখাবো, আমরা জানুয়ারি 2019-এর জার্নাল দেখাবো। আমাদের জার্নালটা কি আসবে, আমাদের জানুয়ারি থেকে জার্নাল আসবে রাইট অফ ইউজ আছে ডেবিট, আর আছে লাইবিলিটি ক্রেডিট। আমাদের আর কোনো, আমাদের এই পেমেন্ট ছাড়া আমাদের আর কোনো লাইবিলিটি নাই। আমাদের রাইট অফ ইউজ আছে ডেবিট, আমাদের লাইবিলিটি ক্রেডিট, এই হচ্ছে আমাদের 1 জানুয়ারি। এখন দেখেন আমাদের কি বলছিলাম, আমাদের এটা কি অ্যানুইটি ডিউ, তাই না? ভাইয়া বছরের এই শুরুতে যে পেমেন্ট। একটু এই যে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি ডিউ অফ 1 for 5 periods of 4%, এই লাইনটার মানেটা কি একটু আরেকবার বলবেন? মানে এটাকে এভাবে কেন বলা হয় 1 for 5 periods at 4%? মানে এটা অ্যানুইটি ক্ষেত্রে তো 1 থেকে 5 বছর, তো তাই না? এটা কিন্তু একবারে দেখেন, এটা ছিল অ্যানুইটি ছিল অন ফর 5%। তার বুঝছেন কি, আমার কত, আমার বছরের শুরুতে পেমেন্ট না, তার মানে প্রথমটা তো আমার ডিসকাউন্ট হবে না, আমাদের প্রথমটা কিন্তু ডিসকাউন্ট হবে না। এই জন্য আমরা অন বলছি ফর 5 পিরিয়ডস। আমাদের মোট কয়টা পিরিয়ড, 5টা পিরিয়ড, তাই না? আমাদের মোট হচ্ছে কয়টা পিরিয়ড, 5টা পিরিয়ড। এইবার ক্লিয়ার? যদি আমাদের যদি 7 বছর হইতো, আমরা যদি হচ্ছে অন ফর 7 পিরিয়ডস। তো আপনারা কি করবেন, এই যে এই সূত্রটা ব্যবহার করে আপনারা শুধু আপনারা প্রেজেন্ট ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারেন, অথবা আপনারা কি করতে পারেন, আপনারা যদি টেবিল নিয়ে যান, এই অ্যানুইটি যদি টেবিল নিয়ে যান, টেবিল থেকে আপনারা সরাসরি এই মানটা বসে দিতে পারবেন। এইবার কি কোনো কনফিউশন আছে আমাদের এই প্রেজেন্ট ভ্যালুতে ক্যালকুলেশন করা নিয়ে?
যদি না থাকে তাহলে আমরা একটু সামনে আগাই। দেখেন যে আমাদের এখানে ক্যালকুলেশন করা আছে, আমাদের এখানে জার্নাল দেখা দিলাম, জানুয়ারি এখন দেখেন এটা আমাদের কি ছিল, এটা আমাদের ছিল অ্যানুইটি ডিউ, তার মানে কি বছরের শুরুতে পেমেন্ট। তার মানে আমি জানুয়ারি 1 তারিখে আমি এটাকে ক্যাপিটালাইজ করলাম, রেকর্ড করলাম, এবং আমরা ওই দিনকে তো পেমেন্ট করতে হবে, তাই না? যেহেতু আমাদের বছরের শুরুতে পেমেন্ট, আমরা ওই দিনটা পেমেন্ট করবো। আমরা ওই দিনে কয় টাকা পেমেন্ট করবো? 20,711 টাকা। আমাদের ডেবিট হবে লিজ লাইবিলিটি 20,711, আর ক্রেডিট হবে ক্যাশ বা ব্যাংক, যাই হোক না কেন। তাই হচ্ছে আমাদের 1 জানুয়ারি আমাদের লিজ লাইবিলিটি ডেবিট, আমাদের ক্যাশ ক্রেডিট, এসব আমাদের বছরের শুরু। এখন দেখেন এটা আমাদের ফার্স্ট ডে, আমাদের পুরো সারা বছর চলবে। আমাদের 31শে ডিসেম্বর কি হবে দেখেন, আমাদের ডিসেম্বর 31, আমাদের ডিসেম্বর 31 কি করতে হবে? আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স দেখাইতে হবে। আমাদের এখানে কি দেখলাম? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 3,060 টাকা, ক্রেডিট হচ্ছে লিজ লাইবিলিটি 3,060 টাকা। এইটা ক্যালকুলেশন আমরা এইটা ক্যালকুলেশন দেখতেছি, আগে চানাটা দেখি, আমরা ইন্টারেস্টটা দেখবো। তা আমাদের সারা বছর শেষে কি করতে হবে? আমাদের ইন্টারেস্ট রিকগনাইজ করতে হবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 3,060 টাকা, লিজ লাইবিলিটি ক্রেডিট 3,060 টাকা। আমরা কি করব? অ্যাসেটটার ডেপ্রিসিয়েশন দেখাবো। আমাদের অ্যাসেটের ভ্যালু আমরা কয় টাকা ছিল, আর হচ্ছে আমাদের কয় বছর? 5 বছর। আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা ডেবিট করছি, এই যে অ্যাসেটকে ভাগ করলাম 5 বছর দিয়ে, আমাদের ক্রেডিট হচ্ছে রাইট অফ ইউজ অ্যাসেট। তো এই হচ্ছে আমাদের 4টা জার্নাল। তো এখন আমরা দেখি এই যে ইন্টারেস্ট এক্সপেন্স, আমাদের ইন্টারেস্টটা কত হবে, তাই না? দেখেন এই হচ্ছে আমাদের অ্যামোর্টাইজেশন শিডিউল। এখন দেখেন এই বইতে যে শিডিউলটা করা হয়েছে, এই শিডিউলটা এইভাবে করলেও হয়, আবার অনেক সময় হয় কি অনেকে আবার নিজের মতো করে করে, নিজের মতো করে ভিন্ন করে, তো ওইভাবে করলেও হবে। দেখেন আমাদের এই শিডিউলটা যদি ফলো করি, আমাদের 1 জানুয়ারি কি হয়েছে? লাইবিলিটি কয় টাকা? 95,890 টাকা, তাই না? 95,890 টাকা আমাদের লাইবিলিটি। আমাদের এরপরে কি আমাদের কটা পেমেন্ট হবে? একটা পেমেন্ট। কয় তারিখে? 1 জানুয়ারি 19। আমরা দেখেন এই যে 1 জানুয়ারি একটা পেমেন্ট করছি না, এই যে এইটা। আমরা তাহলে এটা কি করলাম? দেখেন এই যে অ্যামাউন্ট অ্যানুয়াল লিজ পেমেন্ট কয় টাকা? 20,711। আমরা এই টাকাটা লিজ পেমেন্ট করছি। আমাদের লিজ লাইবিলিটি কমবে কয় টাকা? আমাদের কিন্তু পুরোটা লিজ লাইবিলিটি কমছে 20,711, তাই না? আমাদের তাহলে লিজ লাইবিলিটি থাকলো কয় টাকা? 75,179, মানে 75,179 টাকা থাকলো আমাদের এখানে লিজ লাইবিলিটি। এখন দেখেন এই যে টাকা থাকছে, আমাদের ইন্টারেস্ট কিন্তু এই টাকার উপর হবে। এখন দেখেন এই যে আমাদের এখানে যে শিডিউলটা দেওয়া হয়েছে, শিডিউলটা এখানে একটু কমপ্লেক্স। কি জন্য? আমাদের এখানে কিন্তু ইন্টারেস্ট আমরা ওইভাবে আমরা দেখাচ্ছি কখন? আমাদের পেমেন্টের সময়। এই যে পেমেন্টের যে এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু আমার 19 সালের, আমার পেমেন্ট করছি কয় সালে? 20 সালে দেখে, তাই না? আমাদের ইন্টারেস্ট আমাদের কিন্তু 19 সালের এক্সপেন্স। তো এই জন্য আমাদের এটাকে কি করতে হবে? আমাদের এই যে টাকার উপর 75,000, এর উপর আমাদের এই 4% ইন্টারেস্ট এখানে চার্জ হইলো। আমাদের এই সেটা ইন্টারেস্ট, আমাদের এই যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টের পেমেন্ট হবে কবে? 1 জানুয়ারি 2020 সালে। তো 1 জানুয়ারি 2020 সালে আমরা কয় টাকা পেমেন্ট করতেছি? 20,711, তাই না? এই যে 20,711 টাকা আমরা পেমেন্ট করলাম, এর মধ্যে কিন্তু আমাদের এই ইন্টারেস্টটা ইনক্লুডেড, আমাদের ইন্টারেস্টটা এর ভিতরে কিন্তু ইনক্লুডেড। সো আমাদের এই অ্যানুয়াল লিজ থেকে ইন্টারেস্টটা বাদ দিয়ে যে টাকাটা থাকবে 17,703 টাকা, এটা আমরা লাইবিলিটি থেকে বাদ দিলাম 54,475 টাকা। তো এইটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। আচ্ছা, এই সিস্টেমটা কি বুঝছেন? আমরা এইভাবে আমরা কিভাবে অ্যামোর্টাইজেশন শিডিউলটা করতেছি, নাকি আরো সহজ হবে, নাকি মানে যেটা আমরা সচরাচর করি এটা হচ্ছে বোর্ড সিস্টেম। আমরা যদি একটু সচরাচরটা দেখি, সহজটাই দেখা দেন। সেটা আমি দেখাচ্ছি, ওটা আমি করে রাখছি। তবে সঠিক হচ্ছে ওইটা। আর এখন যেটা দেখো, এটা হচ্ছে আমাদের ধরেন আমাদের একটু এই নিয়ম। আচ্ছা, যেমন ধরে এই যে আমি এখানে কি করলাম, দেখেন এখানে কি হয়েছে? এই যে 1 জানুয়ারি 2019 সালে, তাই না? আমার ওপেনিং ব্যালেন্স কত? 95,980, তাই না? আমার কি হচ্ছে 95,890 টাকা। আমি এখানে ওপেনিং দেখালাম। আমার লিস্ট পেমেন্ট কত? 20,711 টাকা। এটাতে এটা মাইনাস করলাম। সাব ব্যালেন্স কত টাকা? 75,179 টাকা। এর উপর আমার ইন্টারেস্ট কয় পার্সেন্টে? 4% ইন্টারেস্ট, তাই না? আমার ইন্টারেস্ট হচ্ছে 4%। কয় টাকা আসছে? 3,060 টাকা। আমার ক্লোজিং ব্যালেন্স কয় টাকা?
186 টাকা। এটা হচ্ছে আমার ক্লোজিং ব্যালেন্স। এইটাকে আমি কি করলাম, এখানে ওপেনিং এ নিয়ে আসলাম। আমি আবার পেমেন্ট করলাম কয় টাকা, 20,711 টাকা। থাকলো কয় টাকা, 57,475 টাকা। এই টাকার উপর আবার এই যে এইটার উপর আবার ইন্টারেস্ট চার্জ করতে হবে। এইখানে 4% কয় টাকা, 2299 টাকা। তো ইন্টারেস্টটা কি হবে, সেটা যোগ হবে, কারণ আমি ইন্টারেস্টের জানা কি বলছিলাম যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট, আমার লিজ লাইবিলিটি বাড়বে। তো আমি এই দুটাকে যোগ দিলাম, কয় টাকা হইলো, 59,774 টাকা। তো এই টাকাটা আবার এইখানে চলে আসছে, আবার এখানে 20,000 টাকা পেমেন্ট হয়েছে। পরপর থাকলো কয় টাকা, 39,063 টাকা। এর উপর আবার ইন্টারেস্ট এক্সপেন্স 4%, এই দুটো যোগ হয়ে আমার এখানে ক্লোজিং ব্যালেন্স হয়েছে। তো এইভাবে দেখেন আমার পাঁচটা, আমার এই যে এখানে দেখেন 5টা পেমেন্ট হয়েছে, 5টা পেমেন্ট এসে আমার কিন্তু জিরো হয়ে গেছে, আমার কিন্তু লাইবিলিটি কিছু নাই। দেখেন এই যে ইন্টারেস্টটা 3,060 টাকা, এই ইন্টারেস্টটা কোন বছরের, 2019 সালে, তাই না? আমার ইন্টারেস্টটা কবে, 2019 সালের। এটা পেমেন্ট হবে কবে বলেন তো, এই ইন্টারেস্টটা পেমেন্ট হবে কবে? আমার কিন্তু পেমেন্ট হবে জানুয়ারি 1 তারিখে 2020 সালে, তাই না? আমার যে বছর আমার 19 সালের যে ইন্টারেস্ট, 19 সালের ইন্টারেস্টটা পেমেন্ট হবে তো জানুয়ারি 1 তারিখ, কারণ আমাদের প্রথম পেমেন্ট কবে ছিল, আমাদের প্রথম পেমেন্ট তো জানুয়ারি 1 তারিখে। তো জানুয়ারি 1 তারিখ তো আমাদের কোনো ইন্টারেস্ট যায় নাই, তাই না? আমার পুরো 19 সালের ইন্টারেস্ট আমার ডিউ হয়েছে, এই ইন্টারেস্ট আমরা পেমেন্ট করবো ছিল 2020 সালের 1 জানুয়ারি। এই হচ্ছে আমাদের অ্যামোর্টাইজেশন শিডিউল। শিডিউলটাকে বুঝতে পারছেন যে আমরা অ্যামোর্টাইজেশন শিডিউলটা কিভাবে করবো? জি বুঝছি ভাইয়া। এখন দেখেন তাহলে আমাদের এখানে এই যে আমি এখানে জানাগুলো করে রাখছি। এখন দেখেন আমাদের প্রেজেন্টেশন, আমাদের আমাদের প্রেজেন্টেশনে কি, আমাদের প্রেজেন্টেশন কি আসছে, আমাদের আসছে ইনকাম স্টেটমেন্ট। তো আমরা ইনকাম স্টেটমেন্ট প্রেজেন্টেশনে কি বলছিলাম, আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স আসবে আর হচ্ছে ডেপ্রিসিয়েশন আসবে, তাই না? এই যে আমাদের ইনকাম স্টেটমেন্ট, এটা এটা কোন বছরের ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট 2019 সালে, তাই না? 2019 সালে আমাদের টিপিতে আমাদের প্রেজেন্টেশন দিতে বলছেন যে এভাবে এই ঘর করে এভাবে দিয়ে দিলে এটা প্রেজেন্টেশন হয়ে যাবে, ডেবিট ক্রেডিট করা লাগবে না। না, প্রেজেন্টেশন তো আপনার ব্যালেন্স শিট, তাই না? আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি ওইভাবে করবেন। আপনি জার্নাল গুলো তো জার্নাল হবে, জার্নাল তো ভিন্ন জিনিস। এই প্রেজেন্টেশন বলতে বোঝানো হচ্ছে কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট কিভাবে প্রেজেন্ট হবে। আপনি এখানে দেখা দেন যে আমি দেখা দেন ইনকাম স্টেটমেন্ট, আমার ইন্টারেস্ট এক্সপেন্স আসবে 3,060 টাকা, এই যে যেটা আমি ক্যালকুলেশন করছি এইটা, আর আসবে আমার কি, এই যে ডেপ্রিসিয়েশন, তাই না? এখানে এই যে ইনকাম স্টেটমেন্ট 2019 যেটা, এটা একটা প্রেজেন্টেশন না? এইটাই তো প্রেজেন্টেশন। এভাবে তো প্রেজেন্টেশন, ওই যে হ্যাঁ। মানে পিপি তে কয়েকটা প্রেজেন্টেশনের কথা বলছেন যে এইভাবে দিয়ে দিলে হবে না? হ্যাঁ, এইভাবেই করতে হবে। জাস্ট আপনি একটু সুন্দর করে লিখবেন কি, আমি তো একটা নাম লিখিনি, ধরেন না এটা তো কোন কোম্পানির, লিজি, লিজি মানে কি টিএসএন, তাই না? তা আপনি লিখবেন যে ইনকাম স্টেটমেন্ট ফর দা, ইনকাম স্টেটমেন্ট ফর দা পিরিয়ড 2019, এরপরে কোন কোম্পানির নাম লিখতে, মানে সুন্দর করে লিখবেন আর কি, উপরে সুন্দর করে লিখে এরপর আপনি দেখাই দেন। এই যেটা আছে না, আমি বলতে চাচ্ছি এই যে ডেবিট, তারপরে হচ্ছে ডিটেলস, তারপরে সরি পার্টিকুলার টাকা দিয়ে তো দেখা অত যাচ্ছে আমার ডিটেলসে আপনার যদি সময় থাকে আপনি অত ডিটেলসে যেতে পারেন, সময় না, সময় যদি না থাকে তাহলে তো আসলে করার কিছু নেই, তাই না? এভাবে 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 দিলে সমস্যা হবে না তো? না, এই হতে তো সমস্যা হবে না। আপনি যেভাবে দেখা দিচ্ছেন এভাবে দিলে তাহলে তো সময় কম লাগবে, এভাবে দিলে ঠিক আছে। এই হতে তো সময় কম লাগবে, এটা ঠিক। ঠিক আছে। আমাদের ইনকাম স্টেটমেন্ট গেল, আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স গেছে, আচ্ছা ডেপ্রিসিয়েশন গেল। একটা কোশ্চেন আমাদের ছিল কাছে কি, জি জি, একটা কোশ্চেন কি ছিল যে করছেন? 2019 সালে কি ইন্টারেস্ট আসবে, এটা 2020 সালে দিচ্ছি না আমরা? না, আমাদের এই এক্সপেন্স কোন বছর হয়, এক্সপেন্স হবে কোন বছর, এক্সপেন্স তো যে বছর ব্যবহার করবে ওই বছর, তাই না? আমাদের যে লিস্টে নিচে কোন বছর, 19 সালে নিচে না? 2019 সালে, হ্যাঁ। হ্যাঁ, তো আমার 19 সালে, আমার এক্সপেন্স তো 19 সালেই হবে, আমি পেমেন্ট করতেছি 20 সালের 1 জানুয়ারি। আচ্ছা, কিন্তু আমি মানে আমার যখন আমি এই শিডিউলটা করবো আর কি, অ্যামোর্টাইজেশন শিডিউলটা করবো, তখন এটা দেখাবো, এটা হচ্ছে 19 সালে দেখাচ্ছিল এখানে। কোনটা? এই দেখেন আমি তো 19 সালে দেখাচ্ছি, তাই না? যখন করবো হ্যাঁ, হ্যাঁ। তখন বছরের শুরুতেই কিস্তি যেহেতু, এই জন্য ওই বছর প্রথম বছর ইন্টারেস্ট আসবে না, কিন্তু ওই যে যখন আপনি ইন্টারেস্ট দেখাইতে যাবেন প্রেজেন্টেশন, তখন প্রথম বছরটা আপনি ইউজ করছেন, এই ইন্টারেস্টটা 19-এ দেখাইতে হবে, কিন্তু এটার পেমেন্টটা হবে 20-এ।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই না ভাইয়া? 2000 হ্যাঁ 2019 সালের পেমেন্ট আপনি জানুয়ারি থেকেই করে দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? আপনি জানুয়ারি যেহেতু থেকেই করে হ্যাঁ দিচ্ছেন, বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট গেল। এখন আমাদের ব্যালেন্স শিট, যে আমি লিখেছি এসওএপি, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আপনারা একটু সুন্দর করে লিখবেন, আমি এটা সেটা সংক্ষেপে লিখছি। তো আমাদের এখানে কি কি আসবে? আমাদের আসবে এনসিএ। দেখেন এখানে কিন্তু কি আসবে? এনসিএ, নন কারেন্ট অ্যাসেট আন্ডারে কি আসবে? রাইট অফ ইউজ অ্যাসেট আসবে। আমাদের এনসিএর আন্ডারে কি আসবে? রাইট অফ ইউজ অ্যাসেট। কয় টাকা? 70,702 টাকা। এটা কেন? আমার ইনিশিয়াল যে অ্যাসেট ছিল, আমি ডেপ্রিসিয়েশন বাদ দেবো না, আমি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যেটা থাকছে আমি সেটা দেখাইছি। আমাদের অ্যাসেট, আমাদের এখানে অ্যাসেটটা গেল, এটা গেল, অ্যাসেট গেল। এখন আমাদের লাইবিলিটির ক্ষেত্রে আমি কি বলছিলাম? লাইবিলিটি আমি বলছিলাম যে দুই ভাগে ভাগ করে দেখাইতে হবে, একটা হচ্ছে নন কারেন্ট, একটা হচ্ছে কারেন্ট। দেখেন আমি এখানে কি লিখছি? নন কারেন্ট লাইবিলিটিস লিজ লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটিস লিজ লাইবিলিটি, তাই না? আমাদের লাইবিলিটিকে এই দুই ভাগে ভাগ করে দেখাইতে হবে। এখন কথা হলো, আমাদের কারেন্ট কোন অংশ আর হচ্ছে নন কারেন্ট কোন অংশ, তাই না? আমাদের কারেন্ট কোন অংশ, নন কারেন্ট কোন অংশ। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আমার অ্যানুইটি ডিউ হয়, যদি অ্যানুইটি ডিউ হয়, তাহলে আমার অ্যানুইটি ডিউ কি হবে? আমার সিএল ইজ দা, আচ্ছা এর থেকে তো বেটার আমি যদি করে দিই, যেহেতু এটা এক্সেল ফাইল আমি তো লিখে দিলেই পারি। ধরেন কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস কত হবে? নেক্সট ইনস্টলমেন্ট, নেক্সট যে ইনস্টলমেন্ট ওইটা হচ্ছে আমার কারেন্ট লাইবিলিটি হবে। আর আমার নেক্সট ইনস্টলমেন্ট কয় টাকা? 20,711 টাকা, তাই না? কত টাকা আমার? 20,711.11 টাকা। এটা কিন্তু আমার নেক্সট ইনস্টলমেন্ট, যেটা আমরা জানুয়ারি, আমাদের অঙ্ক হচ্ছে কোন সালের? 19 সালের। আমাদের জানুয়ারির 20 সালের 1 জানুয়ারি আমাদের কয় টাকা পেমেন্ট করতে হবে? 20,711 টাকা, নেক্সট ইনস্টলমেন্ট। এটা হচ্ছে আমাদের কারেন্ট লাইবিলিটিস। তাহলে আমাদের নন কারেন্ট লাইবিলিটিস কোনটা হবে? আমাদের নন কারেন্ট লাইবিলিটিস হলো আমার রেস্ট অ্যামাউন্ট। আমাদের রেস্ট অ্যামাউন্ট কত? আমি যদি একটু দেখেন, আমাদের যদি একটু শিডিউলটা ফলো করেন, এই যে জানুয়ারি 2019 সালে আমার 19 সালের ক্লোজিং ব্যালেন্স কয় টাকা? এইটা, তাই না? আমার 19 সালের ক্লোজিং ব্যালেন্স কত? 78,186 টাকা। 78,186 টাকা, এটা হচ্ছে আমার ক্লোজিং ব্যালেন্স, যার মধ্যে আমি পরবর্তী ডেটে আমি এই টাকাটা পেমেন্ট করে দিব 20,711। তো আমার এইখান থেকেই নেক্সট পেমেন্ট যদি বাদ দেই, তাহলে সেটা হচ্ছে আমাদের নন কারেন্ট লাইবিলিটিস। আমাদের এখানে কত আসবে? আমাদের এখানে কত আসবে? এই যে এই ক্লোজিং ব্যালেন্স মাইনাস হচ্ছে আমার নেক্সট পেমেন্ট হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের নন কারেন্ট লাইবিলিটিস। এইটা আসলে কখন হবে? এই সিস্টেমটা হবে হচ্ছে আমাদের যখন অ্যানুইটি ডিউ হবে। এখন প্রশ্ন হতে পারে, যদি আমার অর্ডিনারি অ্যানুইটি হয় তাহলে আমরা কিভাবে করবো, তাই না? যদি আমাদের অর্ডিনারি অ্যানুইটি হয়, তাহলে দেখেন সেক্ষেত্রে কিভাবে হবে, আমি সেইটাও এখানে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমরা এইখানে আমরা কিন্তু একসাথে আমরা কিন্তু যত ধরনের আছে আমরা কিন্তু সব একবারে দেখতেছি। দেখেন আমি যদি এখানে এইটাকে নিয়ে আসি, আমার এইটা হবে ছিল আমার অর্ডিনারি সিস্টেম অনুযায়ী আমার কারেন্ট লাইবিলিটিস কত আর নন কারেন্ট লাইবিলিটিস কত বলেন তো? আমার কারেন্ট লাইবিলিটিস কত আর নন কারেন্ট লাইবিলিটিস কত, যেটা আমি আমাদের শিডিউল অনুযায়ী বলছিলাম, মনে আছে? আমি যেটা টাইম লাইন দেখাইছিলাম 5 বছরের, তাই না? এই 5 বছর টাইম লাইন দেখাইছিলাম না? আমি কারেন্ট লাইবিলিটিস কি বলছিলাম? যে পরবর্তী বছর যে পেমেন্টটা হবে ওইটা। আর নন কারেন্ট কোনটা? আমার ওই বাদবাকি যে বছর। এখন যদি আমরা একটু এইখানে খেয়াল করেন, আমার অঙ্ক হচ্ছে কোন সালের? 19-এ, তাই না? আমার অঙ্ক হইতেছে গিয়া 19 সালে। তাহলে এই যে 20 সালের যে ক্লোজিং ব্যালেন্স, এই যে 20 সালের যে ক্লোজিং ব্যালেন্স, এই যে ক্লোজিং ব্যালেন্স, এটা হচ্ছে আমার কি? তাহলে কি হবে? আমার নন কারেন্ট লাইবিলিটিস হবে 20 সালের ক্লোজিং ব্যালেন্স। এইটা হচ্ছে আমার এনসিএল, নন কারেন্ট লাইবিলিটিস। আর আমার 19 সালের যে ক্লোজিং ব্যালেন্স 78,000, এই দুটো হচ্ছে গ্যাপ, এইটা হচ্ছে আমার কারেন্ট লাইবিলিটিস। তাহলে আমি যদি এখানে একটু লিখি, এখন দেখেন আমি এটাকে কিভাবে লিখতে পারি? আমার নন কারেন্ট লাইবিলিটিস কোডটা হবে যে ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিং বি অফ সেকেন্ড ইয়ার,
সেকেন্ড ইয়ার কেন বললাম এখানে? কেননা আমার অঙ্ক যে বছরের অঙ্ক তার পরের বছর তো আমার কারেন্ট ইয়ার ধরা হয়, তাই না? আমার কারেন্ট ইয়ার চলে আসে, আমার পরবর্তী বছর হচ্ছে নন কারেন্ট। সো আমার এখানে এটা কত আসবে? আসবে হচ্ছে এইটা। ঊনষাট 50,000 59,770 হচ্ছে আমার নন কারেন্ট। আমার কারেন্ট কি হবে? ব্যালেন্সিং ফিগার। আমার টোটাল কত? টোটাল হলো এই প্রথম বছর শেষে আমার 19 শেষে আমার ক্লোজিং ব্যালেন্স কত? 78,186 টাকা। আর আমার দ্বিতীয় বছর শেষে আমার ক্লোজিং কত? 59,000। এই দুটোর যে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে আমার কারেন্ট লাইবিলিটিস। এখন দেখেন আমার দেখেন অ্যানুইটি ডিউ আর অর্ডিনারি অ্যানুইটি, এই জন্য এই দেখেন এই দুটো কারণে কিন্তু আমার এই ব্যালেন্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এইটা যদি একটু খেয়াল করেন, দেখেন তাহলে এইটাকে এখন কি দেয় আমার অ্যানুইটি ডিউ এবং অর্ডিনারি ডিউ আমার কিভাবে কারেন্ট লাইবিলিটি নন কারেন্ট এবং কারেন্টে ভাগাভাগি করব। কখন অর্ডিনারি অ্যানুইটি করবো আর কখন করবো, মানে এটা প্রশ্ন করে দেবে, কখন প্রশ্ন করে দেবে? যখন এই যে ইনস্টলমেন্ট যদি বছরের শুরুতে হয় তখন হচ্ছে অ্যানুইটি ডিউ। যে বছরের শুরুতে হয় তখন হচ্ছে ডিউ, আর যদি শেষে হয় তখন হচ্ছে অর্ডিনারি। কি বললে এটা দেখাইতে হবে? অ্যানুইটি প্রেজেন্টেশন, অর্ডিনারি অ্যানুইটি প্রেজেন্টেশন বললে না না, আপনাকে অঙ্কে তো শুরুতেই বলে দিবে যে এই আমার ইনস্টলমেন্ট শুরুতে নাকি শেষে। আমার এই ভাগাভাগি কিন্তু যেভাবে অঙ্ক তো করতেই হবে। জাস্ট আমার ওইটার ডিফারেন্সটা কোথায়? অ্যামাউন্টের ডিফারেন্স। দেখেন যদি অ্যানুইটি ডিউ হয় তাহলে দেখেন আমার যদি টোটাল চিন্তা করেন, টোটাল কিন্তু সেম। আমার এই যে আমার এই যে এই লাইবিলিটিস, তাই না? আমার যে লাইবিলিটিস, আমার এই লাইবিলিটিস এবং এই লাইবিলিটিস দুটো কিন্তু সেম। আমার ব্যালেন্স ফিগার কিন্তু সেম, বাট আমার ডিফারেন্স হচ্ছে কোথায়? আমার কারেন্ট এবং নন কারেন্টে। তো অ্যানুইটি ডিউ বলতে আমরা ওই উপরের সিস্টেমে এই কারেন্ট এবং নন কারেন্টে ভাগাভাগি করবো, আর যদি অর্ডিনারি অ্যানুইটি হয় তখন আমরা নিচের সিস্টেমে এই কারেন্ট এবং নন কারেন্টে ভাগাভাগি করবো। বাট আমাদের প্রেজেন্টেশন কিন্তু এইভাবেই থাকবে। তা আমাদের প্রেজেন্টেশনটা কি বলছে এখানে দেখেন, এই যে ব্যালেন্স আমার ক্যাপিটালাইজড অ্যামাউন্ট যেটা আমরা বের করছি ওটা যদি অর্ডিনারি অ্যানুইটি হয় তাহলে কি চেঞ্জ আসবে বলছিলেন? মানে তাহলে একটু ক্লিয়ার হতো। ওটা কি সেম থাকবে? আপনি আমাদের কেপিটাল স্কোর সিস্টেম তো ওইভাবে আপনি ডিসকাউন্টিং ফিগার তো ওইভাবে করে দিবেন। যদি অর্ডিনারি অ্যানুইটি হয়, ধরেন আমি যদি আপনাদের কোনো টাইম লাইনে দেখাই, আমি এখানে একটা টাইম লাইন এঁকে দেখাচ্ছি যে এই যে অর্ডিনারি অ্যানুইটি আর অ্যানুইটি ডিউ মানে ডিফারেন্সটা কেন হচ্ছে, তাই না? ধরেন এক 1 2 3 4 5 আমার 5 বছরে 5টা ইনস্টলমেন্ট হবে, তাই না? আমার 1/1/19 সালে আমার শুরু, তাই না? এখন দেখেন আমার যদি অ্যানুইটি ডিউ হয় আমার ফার্স্ট ইনস্টলমেন্ট কবে হবে বলেন তো? 1/1/19 না, ফার্স্ট ইনস্টলমেন্ট বছরের শুরুতে 1/1/19। তার মানে আমার এই যে ফিগারটা, আমার এই ফিগারটা কি আমার প্রেজেন্ট হতে আনার কোনো দরকার আছে? এটা তো আমার অলরেডি আমার তো ওই দিনই, ওটা আমার সেম ডেট। তার মানে ওইটা কিন্তু আমার প্রেজেন্ট হতে আনার কোনো দরকার নাই। তাহলে এই যে ফিগার, এই ফিগারটা কিন্তু এই অ্যামাউন্টই হয়ে যাবে। আমার এই যে ফিগারটা সেকেন্ড ইনস্টলমেন্ট, এইটাকে আমার কি করতে হবে? আমার 1 ইয়ারের প্রেজেন্ট ভ্যালু আনতে হবে। দেখেন এইটা যদি আমার স্টার্ট কত? এই বছর, তাই না? তার মানে এইখানে যে ফিগারটা আছে এই ফিগারটা আমার কিন্তু ওই সেম ফিগারই বসবে। আমার এই যে সেকেন্ড ইয়ারের যে পেমেন্ট, এইটা আমার 1 বছরের কি হবে? প্রেজেন্ট ভ্যালু হবে। থার্ড পেমেন্ট আমার কি হবে? আমার কিন্তু এটা 2 ইয়ার্স এর প্রেজেন্ট ভ্যালু হবে। আমার এই যে পেমেন্ট এটা আমার কি হবে? 1 2 3 আমার কিন্তু এটাকে 3 বছরের প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। আমার এই যে পেমেন্টটা এটা কিন্তু আমার কি করতে হবে? আমার 4 বছরের প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। দেখেন আমাদের 5 বছরের যে 5টা ইনস্টলমেন্ট, আমাদের কিন্তু প্রথম ইনস্টলমেন্ট কিন্তু আমাদের প্রেজেন্ট ভ্যালুতে আনার দরকার হয় নাই। আমরা কিন্তু প্রেজেন্ট ভ্যালুতে আনছি কিন্তু পরবর্তী 4টা ইনস্টলমেন্ট। এই হচ্ছে অ্যানুইটি ডিউ।
আমার প্রথমটা কিন্তু আমার আসে না, এইখানে কিন্তু আমাদের পেজের ভ্যালু একটু বেশি হয়েছে, যার কারণে কিন্তু আমরা এখানে পাওয়ার, আমাদের এখানে পাওয়ার ইউজ করছে 4 বছর দিয়ে। যদি আমাদের এটা অর্ডিনারি অ্যানুইটি হইতো, আমাদের যদি অর্ডিনারি অ্যানুইটি হয়, তার মানে কিন্তু আমার পেমেন্ট হবে কখন, আমার কিন্তু পেমেন্ট হবে এখানে 2 3 4 5, আমার কিন্তু এইখানে পেমেন্ট হবে। এখন দেখেন এই যে প্রথম পেমেন্ট, আমার শুরু কোনটা, আমার ডেট কত, 1/1/19, তাই না, আমার এইখানটা ডেট। তার মানে আমার কিন্তু ওই যে প্রথম যে ইনস্টলমেন্ট, আমার কিন্তু প্রথম ইনস্টলমেন্ট কিন্তু আমার প্রেজেন্ট ভ্যালুতে আনতে হবে, অন ইয়ার প্রেজেন্ট ভ্যালু। আমাদের সেকেন্ড ইনস্টলমেন্ট কিন্তু আমাদেরকে 2 ইয়ার প্রেজেন্ট ভ্যালু আনতে হবে। তাহলে এইভাবে এইটা হচ্ছে 3 ইয়ার, এইটা হচ্ছে 4 ইয়ার, এইটা হচ্ছে আমার 5 ইয়ারের প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবে। দেখেন এই হচ্ছে ডিফারেন্সটা। আমাদের যদি অর্ডিনারি অ্যানুইটি হয়, আমাদের কিন্তু সবগুলো পেমেন্টই কিন্তু আমাদের প্রেজেন্ট ভ্যালুতে আনতে হবে। আর যদি আবার অ্যানুইটি ডিউ হয়, তাহলে আমাদের কিন্তু প্রথম ইনস্টলমেন্ট কিন্তু আমাদের প্রেজেন্ট ভ্যালুতে হবে না, কারণ আমাদের ওটা সেম ডেট, প্রেজেন্ট ভ্যালু দরকার নাই। আমাদের পরবর্তী পেমেন্ট গুলোকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। এখন দেখেন আপনি কিন্তু এখানে খেয়াল করেন আমাদের টাইম ফ্রেম দেখেন, কখন আমাদের পেমেন্ট হইতেছে, তাই না? এই হচ্ছে একটা, এই হচ্ছে 2টা 3 4 5টা ইনস্টলমেন্ট। এখন যদি অ্যানুইটি ডিউ বলে, তাহলে আপনি অ্যানুইটি ডিউ দিয়ে আপনি ওইভাবে প্রেজেন্ট ভ্যালু করবেন। এই যে 5টা ইনস্টলমেন্টে 4 মানে আমাদের অ্যানুইটি ডিউতে ইনস্টলমেন্ট কটা, 5টা, বাট আমাদের কি হবে, প্রেজেন্ট ভ্যালু কটা আসবে, 4টা আসবে। তো আপনি 4টাকে প্রেজেন্ট ভ্যালু নিয়ে এরপর আপনি এই ক্যাপিটাল অ্যামাউন্ট ক্যালকুলেশন করবেন। আর যদি অর্ডিনারি অ্যানুইটি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি 5 বছর কিন্তু আপনি নিয়ে আসবেন কোথায়, প্রেজেন্ট ভ্যালুতে। তো এই ক্ষেত্রে আমি সূত্রতে কি বলছি, আমি সূত্রটাতে দেখাইছি হলো এরকম, আমি সূত্র তো এখানে কি দেখাইছি, এখানে নাকি কোথায় দেখলাম এটা, দুইশো ছিয়াত্তর পেজ মানে। আচ্ছা। এই পিডিএফ এর পেজ নাম্বার এটা খুঁজে পাইতেছি না। আচ্ছা এই যে দেখেন, যেহেতু আমাদের এটা অ্যাড ডিউ ছিল, আমরা এখানে পাওয়ার ইউজ করছি, 4 ইউজ করছি, তাই না? কারণ আমাদের কয়টা প্রেজেন্ট ভ্যালু আসবে, 4টা আসবে। এইখানে আমি এইখানে আমি কি করছি, আমি এখানে এর ক্ষেত্রে আমি 4 ইউজ করছি। আর আমাদের তো প্রথম টিকারটা আমার প্রেজেন্ট ভ্যালু হবে না, এখানে এই জন্য কি করছি, আমি সরাসরি 5 যোগ দিয়ে দিচ্ছি। আপনাদের কার কাছে কি সাইন্টিফিক ক্যালকুলেটর আছে এখন? যে কোনো একজন একটা সাইন্টিফিক ক্যালকুলেটর ধরেন, একজন ধরেন, ধরছেন, দেখেন এটা করে দেখছি আমি, যে 4.62990 এটা আসে। এটা আসতেছে না। আমরা এখানে দেখেন কি করতে হবে, পাওয়ার দেবেন 4 দিয়ে, শেষে গিয়ে অন যোগ দিবেন, তাহলে কিন্তু এইটা আসবে। আর আপনি যদি এটা আমাদের অ্যানুইটি ডিউ হয়, আপনি কিন্তু সরাসরি পাওয়ার কিন্তু 5 ইউজ করবেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফিগারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো এই সূত্রটা ফলো করে আপনারা শুধু প্রেজেন্ট নিয়ে আসতে পারেন। এই যে অ্যানুইটির যে চার্টটা, এই চার্টে আমি দেখলাম যে ফ্যাক্টর যেটা অ্যানুইটি ডিউতে ইউজ করেছি, ওটা 5 নাম্বার 5 ইয়ারের ফ্যাক্টরটা হলো এটা, যে 4.62990। আর যদি অর্ডিনারি অ্যানুইটি হইতো, তাহলে কিভাবে চার্টটা ইউজ করতাম? আপনি একটু চার্টটা নেটে সার্চ দিয়ে নামায় নিতে পারেন, একটু আমি নেট থেকে দেখছি। দেখেন আমি দেখছি, দেখেন আপনি চার্ট কিন্তু দুটো আছে, আপনি একটা পাবেন হচ্ছিল অ্যানুইটি ডিউর জন্য চার্ট, একটা পাবেন অর্ডিনারি অ্যানুইটির জন্য চার্ট। দুই অ্যানুইটির জন্য দুইটা চার্ট আছে, আপনি দুই চার্টে দেখবেন। আমাদের এটা কয় বছরের অঙ্ক, 5 বছর না। আপনি যদি অ্যানুইটি ডিউর চার্ট নামান, আপনি 5 বছরের ঘরে দেখবেন। আপনি তখন আপনি ওইখানে আপনি যদি ওইখানে 4 বছরের, আমি একটু শেষ করি, আপনি যদি ওইখানে যদি 4 বছরের ঘরে খুঁজেন, তাহলে কিন্তু হবে না, কারণ ওইটা তো অ্যানুইটি ডিউরি টেবিল। আপনাকে ওইখানে 5 বছরের ঘরেই খুঁজতে হবে। জি আপু, কিছু বললেন আপনি? জি ভাইয়া, এখানে কিন্তু অ্যানুইটি ডিউ এর ক্ষেত্রে মানে 5টা ইউজ করা যায় এন এর জন্য। যদি আমরা 1+1 না করে লাস্টে ইনটু 1+1+ আর করি, মানে 1+n যেটা রেটটা 1, মানে ওখানে মাল্টিপ্লাই করলে, মানে আমরা যে ফর্মুলাটা, মানে আপনি লাস্টে যে 1টা প্লাস করছেন,
মানে ক্লাস এটা ওয়ান হয় এর কি, পরিবর্তে যদি হ্যাঁ আমরা বুঝতে পারছি, মানে এইটা হচ্ছে একটু সহজ উপায়, মানে আমার কাছে মনে হয়েছে, আমি সবসময় আমি এইটাই ফলো করছি, আমার কাছে এইটাই মনে হয়েছে যে অ্যানুইটি ডিউ মানে কি, আমার বছরের চেয়ে একটা আমি আমি এক কমতে পাওয়ার দিব, শেষে গিয়ে এক যোগ দিয়ে দেবো। আর আমি যেখানে লজিক, আমি যেখানে লজিক দেখাইছি, সেই লজিকের জন্য কিন্তু এটি আসে, তাই না? যে আমরা এখানে 4টা ইনস্টলমেন্টকে প্রেজেন্ট করতে আনবো, আর প্রথম ইনস্টলমেন্ট ডিরেক্ট বসবে সরাসরি অন। তো আপনারা চাইলে আপনাদের বইতে যে সূত্র দেওয়া আছে, আপনার বই সূত্র অনুযায়ী ফলো করতে পারেন। এই যে অ্যানুইটির ফর্মুলা সূত্র, আপনার চাইলে সূত্র অনুযায়ী মানে ক্যালকুলেশন করতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা হয়। ভাইয়া অ্যামোর্টাইজেশন যে শিডিউল যেটা, এটা তো আর দুই পদ্ধতিতে একই, এখানে তো কোনো চেঞ্জ নাই মানে বের করার ক্ষেত্রে। না, এখানে চেঞ্জ নাই, জাস্ট একটু একটু চেঞ্জ হইতেছে কোথায়, মানে আমরা জার্নালে আসলে কি, চেঞ্জ হচ্ছে মানে আমাদের, হ্যাঁ না না জার্নালও ঠিক, জার্নালও সেম, মানে অ্যামাউন্ট। জার্নালও সেম। দেখেন এই যে 19 সালে, তাই না? 19 সালের শেষে ক্লোজিং ব্যালেন্স কত টাকা আসছে? 75,000, তাই না? 19 সালের শেষে আমাদের আসছে কত টাকা? 78,000। কেন? আমরা ওই বছরের ইন্টারেস্টটা যোগ দিয়ে রাখছি ভিতরে, আর এইখানে ইন্টারেস্টটা যোগ দেয় নাই, এইখানে শুধু ক্যাপিটাল অ্যামাউন্ট নিয়ে কাজ করছে, এইখানে শুধু ক্যাপিটাল অ্যামাউন্ট, কোনো ইন্টারেস্ট অ্যামাউন্ট নাই। এই কারণে এই 19-এর শেষে এসে ব্যালেন্স আসছে 75,179, আর আমাদের আসছে 78,000, কেননা আমাদের 3,000 টাকার ইন্টারেস্ট আছে। আপনি এইটা করলে হবে, ওইটা করলে হবে, যেটাতে আপনাদের সুবিধা। আমি এক্সেল ফাইলটা, আমি ক্লাস শেষে এক্সেল ফাইলটা দিয়ে দিব। না সেটা বলিনি ভাই, মানে এই যে অ্যানুইটি ডিউ আর হচ্ছে যে অর্ডিনারি অ্যানুইটি, মানে সেই ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে তো শিডিউলটা তো সেম, মানে আমি যে না শিডিউল একটু, পদ্ধতিতেই করি। না শিডিউল একটু ডিফারেন্স হবে। শিডিউল শিডিউল ডিফারেন্স হতে দেখেন, আমরা কিন্তু অ্যানুয়াল ডিউতে কি করতেছি, আমরা কিন্তু আগে পেমেন্ট দিচ্ছি, তাই না? আমরা আগে পেমেন্ট দিচ্ছি, আর অর্ডিনারিতে কিন্তু আমাদের পেমেন্ট হবে কিন্তু বছরের শেষে। তাহলে আমরা একটু, আচ্ছা যেহেতু আপনি বলছেনই, তাহলে আমরা একটু এই যে অঙ্কটা দেখেন, এই যে অঙ্কটা, আমরা এই অঙ্কটা যদি একটু দেখি, আমরা এটাকে একটু দেখি, দেখেন কি হয়। আমরা যদি এটাকে অ্যানুইটি, অর্ডিনারি অ্যানুইটি দিয়ে করি, তাই না? আমরা এটাকে অর্ডিনারি অ্যানুইটি দিয়ে করি, অর্ডিনারি অ্যানুইটি যদি করি, দেখেন আমাদের আমাদের কত আসছে। আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি, দেখেন দেখেন আমাদের ইয়ার কত, 2019। আমাদের এটা কি আসলো, আমাদের ইয়ার হইতেছে 2000, আচ্ছা এই কলাম মনে হয় ই করা আছে, $2019, তা দেখেন আমাদের ওপেনিং ব্যালেন্স কত। আচ্ছা আমি এটাকে তাহলে কি করি, একটু উপরে দিয়ে দেই, এখানে দেখি ইয়ার, এটা হচ্ছে আমাদের ইয়ার, এটা হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স। আমি এটা সংক্ষেপে দেখতেছি, এটা হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, হচ্ছে আমাদের দেখেন আমাদের প্রথমে আমাদের ব্যালেন্স কত টাকা, আমাদের ওপেনিং ব্যালেন্স কত, এই যে এটা, তাই না? আমাদের ওপেনিং ব্যালেন্স কত, 95,890 টাকা, ঠিক তো? আমাদের ওপেনিং কত এইটা। আমাদের যদি অর্ডিনারি অ্যানুইটি হয়, আমার ওপেনিং ব্যালেন্স আমরা এরপরে সে ইন্টারেস্ট কাউন্ট করব। আমাদের ইন্টারেস্ট কত হবে, এইটা গুণ 0.04, আমাদের ইন্টারেস্ট আসছে। আমাদের এখন আসবে হচ্ছে পেমেন্ট, আমাদের এখন হচ্ছে পেমেন্ট কত, 701 টাকা। তো আমরা এখন কি করব, আমরা এটাকে যদি সাম করে দেই, দেখেন দেখেন আমাদের ডিফারেন্সটা দেখেন, আমাদের কয় টাকা আসছে, 79,014 টাকা আসছে। কেননা আমরা এখানে অর্ডিনারিতে আমাদের ওপেনিং ব্যালেন্স, আমাদের এটা হচ্ছে লিজ লাইবিলিটি ওপেনিং ব্যালেন্স, জানুয়ারি 1 তারিখে আমরা পেমেন্ট করবো কবে, 31শে ডিসেম্বর, তাই না? তো আমাদের সারা বছরের আগে ইন্টারেস্ট আসবে, আমরা এরপরে কিছু পেমেন্ট দিব, এরপর আমাদের ক্লোজিং ব্যালেন্স আসবে। তো এটা আবার কি হবে, এইটা এখানে চলে আসবে,
19, 20, 21, 19, 20, এটা হচ্ছে 2020 সাল, এটা হচ্ছে 2021 সাল, এটা হচ্ছে 2022 সাল, এটা হচ্ছে 2023 সাল। আচ্ছা, এখানে কি বলতেছে? ভাইয়া মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। মেবি ওনার নেট চলে গেছে মনে হয়, নেট তো আপ ডাউন করে। এবার আসছে? আসছে ভাইয়া, আসছে। জি, আসছে আসছে। আসছে ভাইয়া, আসছে। আচ্ছা, আমাদের এখানে কি হতেছিল? এখন দেখেন আমি কি বললাম, আমাদের কিন্তু মোটামুটি বেসিকটা শেষ, আমাদের একটু অ্যাডভান্স দেখি। ধরেন এখানে বলা হয়েছে কি, সে কি করবে, সার্ভিসেস বাবদ মাসে ধরেন 5,000 টাকা, তার মানে বছরে কয় টাকা, না আমাদের 5,000 বলি সংক্ষেপে। ধরেন সে কি করবে, সে 5,000 টাকা পেমেন্ট করবে বছরে। এটা সে পেমেন্ট করবে কোন বাবদ? সার্ভিস চার্জ বাবদ। আমি কি বলছিলাম, এই ধরনের সার্ভিস চার্জ কিন্তু আমাদের ক্যাপিটালাইজ হবে না। এটা কি হবে না? ক্যাপিটালাইজ হবে না। এটা যদি ক্যাপিটালাইজ না হয়, এটা আমাদের কোন বছরের এক্সপেন্স? 2019 সালের এক্সপেন্স, তাই না? যেটা আমরা পেমেন্ট করবো কবে? পরবর্তী বছরের ইনস্টলমেন্টের সাথে। তাহলে এই ক্ষেত্রে আমাদের জার্নালটা দেখেন কি হবে। আমাদের 19 সালে জার্নাল কি হবে? ধরেন আমি যদি 19 সাল বলি, এই ক্ষেত্রে আমাদের জার্নালটা কি হবে? আমাদের এখানে সার্ভিস চার্জ ডেবিট কয় টাকা? 5,000 টাকা। এখন দেখেন এটা হলো কোন সালের? 2019 সালের। আমরা কিন্তু এটা এখন পেমেন্ট দিচ্ছি না, আমরা পেমেন্ট দেবো কবে? 2020 সালের 1 জানুয়ারি। আমাদের এটা কি থাকবে? ধরেন পেয়েবল থাকবে, তাই না? আমাদের এটা থাকবে পেয়েবল আকারে, পেয়েবল ক্রেডিট 5,000 টাকা। তাহলে আমাদের কি করতে হবে, আমরা পরবর্তী জানুয়ারির 1 তারিখে 2020 সালে গিয়ে আমরা যখন পেমেন্ট দিব, যে 20,711 টাকা, তখন আমরা কি করব, আমাদের ওই পেমেন্টের সময় আমরা লিজ লাইবিলিটি তো কমবেই, সাথে আমাদের এই পেমেন্টটাও কমে যাবে। যেমন ধরেন এখানে যদি আমাদের দিয়ে দেয় পরবর্তী বছরের ইনস্টলমেন্ট, এই যেমন ধরেন এই যে এখানে এই যে জানুয়ারি 2020 সালে আমাদের একটা ইনস্টলমেন্ট দিচ্ছে, তাই না? জানুয়ারি 2020 সালে আমাদের কয় টাকা কমবে? 20,711 টাকা। লিজ লাইবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন দেখেন এখানে একটা কথা বলছে, লিজ লাইবিলিটি দেখেন এই যে 20,711 টাকা আমরা জানুয়ারি 2020 সালে পেমেন্ট করবো, এর মধ্যে দেখেন 3,060 টাকা কিন্তু আমাদের ইন্টারেস্ট পারপাস, তাই না? আমাদের এই 20,000 পরবর্তী বছর আমাদের ইন্টারেস্ট কয় টাকা? এই যে আমাদের যে ইন্টারেস্টটা ছিল, আমাদের এই ইন্টারেস্টটা আমরা পেমেন্ট করতেছি কিন্তু পরবর্তী বছরের জানুয়ারি 1 তারিখে। সেইখানে তারা আসলে ব্রেকডাউন দেখাইছে যে লিজ লাইবিলিটির মধ্যে আমার ইন্টারেস্ট এলিমেন্ট 3,000, আমাদের হচ্ছিল ক্যাপিটাল এলিমেন্ট হচ্ছিল 17,000 টাকা। তো এখন দেখেন আমাদের যে এক্সট্রা যে 5,000 টাকার কথা বললাম, এই 5,000 টাকা কখন পেমেন্ট করবে? এই ডেটে পেমেন্ট করবে। তো আমাদের এই ডেটে জানাটা কি হবে? আমাদের ক্যাশের সাথে কিন্তু আরো 5,000 টাকা যোগ হবে, আমাদের ক্যাশের সাথে আরো 5,000 টাকা যোগ হবে। আর আমরা এখানে ডেবিট করবো কি? আমরা এখানে ডেবিট করবো হচ্ছে পেয়েবল। আমাদের এই যে পেয়েবলটা আমরা এখানে ক্রেডিট করছিলাম, এই পেয়েবলটা আমরা কি করব, ওই পরবর্তী ইনস্টলমেন্টে আমরা ডেবিট করে দিয়ে জিরো করে দিব। আমাদের এখানে কি হবে? ডেবিট হবে আমাদের পেয়েবল। আমাদের ডেবিট কয় টাকা হবে? 5,000 টাকা। আমাদের জানা কি দিলো, আমাদের ডেবিট হচ্ছে পেয়েবল 5,000 টাকা, আমাদের ক্রেডিট হচ্ছে, আমাদের ডেবিট হচ্ছে লিজ লাইবিলিটি 20,711, আমাদের ক্যাশ হইতেছে
কত 20,711 প্লাস 5,000, তার মানে কত 25,711। এই যে এক্সপেন্স, এই এক্সপেন্স কিন্তু দেখেন আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা এখানে আমাদের মেইন অঙ্কের ভিতর আমরা ইমপ্লিমেন্ট করে দিলাম। এইভাবে কিন্তু মানে একটু কমপ্লেক্স করার জন্য কিন্তু এইভাবে এক্সট্রা কিন্তু আইটেম আমাদের দিতে পারে। তো এটা ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট আপনি লজিক্যালি চিন্তা করবেন এবং আমাদের এই ওটার ইফেক্ট কি হবে, যদি রিজনেবিলিটির ভিতরে আসা থাকে আনতে হবে, না এলে সেটা বাইরে থাকবে। আমরা এইভাবে এটাকে জানা করে যখন আমাদের অঙ্কে কি হতে পারে, আমাদের অঙ্কে বলতে পারে যে প্রথম বছরে যা নাও, প্রথম বছরের মানে প্রেজেন্টেশন এইভাবে চাইতে পারে, অথবা বলতে পারে যে সব বছরের যা নাও। তার মানে সব বছরে জানা মানে কি, আমাদের প্রতি বছর কিন্তু এই যে ইন্টারেস্ট দেখাইতে হবে, ডেপ্রিসিয়েশন দেখাইতে হবে, তাই না? আমাদের প্রতি বছরে যা নাও, তো মানে যে কোনো কিছু চাইতে পারে। তো আমাদের কিন্তু প্রসেস কিন্তু সেম। আমাদের যদি এক বছর বুঝতে পারি, আমরা কিন্তু পরবর্তী সব বছর বুঝতে পারবো। আবার পরে আমাদের যেহেতু স্টুডেন্ট লাইন, আমাদের কিন্তু ডেফিনিশন প্রতি বছরই সেম থাকবে। আমাদের কিন্তু তাহলে চেঞ্জ হবে কি, আমাদের দেখেন আমাদের ডেফিনিশন সেম থাকবে, আমাদের পেমেন্ট সেম, তাহলে পেমেন্টের জানালো প্রতি বছর সেম জানাও, ডেফিনিশনের প্রতি বছর সেম জানাও, শুধু ডিফারেন্স আসবে কোথায়, ইন্টারেস্ট অ্যামাউন্টে। আমাদের ইন্টারেস্টের জানালো কিন্তু সেম থাকবে, জাস্ট আমার ইন্টারেস্টের অ্যামাউন্টে চেঞ্জ হবে, আর বাদ বাকি সব জানাল এমন সব কিন্তু সেম থাকবে। তো এই তাহলে এই কিন্তু কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে আমাদের যদি এই পর্যন্ত হয়, এই দেখেন এখানে সেটা নিয়ে আসছে কি বলছে দেখেন, ইফ এক্সপেক্টেড রেসিডুয়াল ভ্যালু লেস দেন গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু, আমাদের এক্সপেক্টেড ভ্যালু যদি কম হয়, ধরেন এখানে কি বলছে, এখানে আমাদের অঙ্ক ছিল কয় টাকা, 5,000, তাই না? আর এখানে কি বলছে যে এস্টিমেট রেসিডুয়াল ভ্যালু কয় টাকা বলছে, 3,000, তার মানে লস করতেছে কয় টাকা, 2,000 টাকা, তাই না? দেখেন কি করছে, সেই 2,000 টাকা এই যে আমাদের যে 5 ইয়ার্স এর পেমেন্টে এইটা নিয়ে আসছে, আর এই যে 2,000 টাকা কি করছে, সেই 2,000 টাকার প্রেজেন্ট ভ্যালু নিয়ে আসছে এইখানটায়, আমাদের লাইবিলিটি হয়ে গেছে এই কয় টাকা। দেখেন জাস্ট কিন্তু আমাদের এইটা করছে, আর বাদ বাকি সব কিন্তু সেম থাকবে, বাদ বাকি সব প্রসেস কিন্তু আমাদের সেমই থাকবে। জাস্ট এখানে আমাদের লাইবিলিটি এখানে এইভাবে আমাদের ইনকর্পোরেট করে দিচ্ছে, যে 2,000 টাকা আছে গ্যাপ আছে, ওই গ্যাপটা। এরপর দেখেন একটা কম্পারেটিভ একটা জার্নাল দেখাইছে, আমাদের সবই সেম, তাই না? আমাদের সবই সেম থাকবে, জাস্ট দেখেন ডিফারেন্স আমাদের হবে কোথায়, এই যে শেষে গিয়ে আমাদের শেষে গিয়ে ডিফারেন্সটা কেন, ওই যে সেটা আমাদের 2,000 টাকা আসছে, তাই না? এই 2,000 টাকা আমাদের পেমেন্ট করতে হবে, এই জন্য ডেবিট লিজ লাইবিলিটি 2,000 আর ক্রেডিট হচ্ছে ক্যাশ 2,000। এই বলতে এটা কোন 2,000, যে 2,000 আমাদের যে এক্সট্রা পেমেন্ট করা লাগতেছে, যে আমি গ্যারান্টি দিয়েছিলাম 5,000, বাট আমার এক্সপেকটেশন হচ্ছে 3,000, ওই যে গ্যাপ 2,000, এই তো সেই 2,000 টাকা জার্নাল। দেখেন এই শুধু একটা জার্নাল ডিফারেন্ট আসছে, আর বাদ বাকি সব কিন্তু সেম। আপনি যদি একটা বুঝতে পারেন ভালো করে, আপনি যেভাবে আসুক আপনি কিন্তু সেভাবেই করতে পারবেন। আপনার রেসিডুয়াল ভ্যালু থাকুক বা না থাকুক, আপনি প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করতে পারবেন, অর্ডিনারি বলুক বা অ্যানুইটি ডিউ বলুক, আপনাকে যেভাবে বলুক আপনি সেভাবে কিন্তু ক্যালকুলেশন করতে পারবেন। আপনি ক্যালকুলেশন, প্রেজেন্টেশন সব কিন্তু ভেবে করতে পারবেন, জাস্ট আপনি যদি একটা যদি ভালো করে বুঝতে পারেন এবং বাকিগুলো যদি আপনি ইফেক্ট বুঝতে পারেন। তো এইখানে যদি আমাদের এইটা যদি এইভাবে শেষ হয়, তাহলে আমরা এখানে চলে যাবো হচ্ছে লেজরের অংশে। আচ্ছা তাহলে এখানে যে আরেকটা জিনিস আসছে, তাহলে এটা একটু বলে রাখি এখানে, এই যে ইন কেস অফ লো ভ্যালু এন্ড শর্ট টার্ম লিজ, আমরা যেটা বলছিলাম যে লিজের পার্সপেক্টিভে আমরা কি করতেছি, আমরা সব লিজকে ক্যালকুলেট করতেছি। সব লিজ মানে কি, মোস্ট অফ দ্য লিজ, এক্সেপশন কি বলছিলাম, লো ভ্যালু আর শর্ট টার্ম লিজের ক্ষেত্রে, যেখানে আমরা ওটাকে অপারেটিং হিসেবে প্রেজেন্ট করতে পারি, বাট জেনারেলি দেখা যায় বেশিরভাগই মানে খুবই রেয়ার আছে যেখানে অপারেটিং শো করা হয়। ভাইয়া ফাইন্যান্স লিজ আর অপারেটিং লিজটা কি, তফাৎটা কি এখানে? আমাদের ফাইন্যান্স লিজ হচ্ছে আমাদের দেখেন যে অ্যাসেট দেখাচ্ছি, লাইবিলিটি দেখাইতেছি, আর অপারেটিং লিজ আমরা অ্যাসেট লাইবিলিটি কিছু দেখাবো না, আমাদের যে খরচ আমরা খরচ থেকে রেন্ট এক্সপেন্স আমরা প্রতি বছর এক্সপেন্স দেখাই দিব, মানে জাস্ট আমরা এক্সপেন্স দেখাই দেবো। আমরা এখানে ডেবিট করব কি, আমাদের ডেবিট হচ্ছে রেন্ট এক্সপেন্স। কিন্তু এখানে একটা জিনিস আছে, 2019 সালের পরে কিন্তু বলা হয়েছে যে IAS 17 রিপ্লেসড বাই IFRS 16। 16 অনুসারে কিন্তু সবই অ্যাসেটের কথা বলা হচ্ছে, যে অল লিজ আর রিকগনাইজড অ্যাজ অ্যাসেট। হ্যাঁ আমরা বলছে, আবার কি এটাও বলছে, দেখেন IFRS 16 কি বলছে, সব লিজই ফাইন্যান্স লিজ, তাই না?
আইফারএস 16 বলছে সব লিজ ফাইন্যান্স লিজ, আবার একটা এক্সেপশন দিয়ে রাখছে, বলছে কি ইন কেস অফ লো ভ্যালু এন্ড শর্ট টার্ম লিজ, এক্ষেত্রে তাকে অপশন দিছে। এটা কিন্তু কম্পালসারি না, এটা কিন্তু এরকম না যে লো ভ্যালু হইলে তাকে অপশন দেখাতে হবে, এরকম না, চাইলে চাইলে সে দেখাতে পারবে। ধরেন আপনি একটা লিজ দিয়েছেন 6 মাসের, শর্ট টার্ম লিজ 6 মাসের, আপনার কাছে একটা অপশন আছে, চাইলে আপনি এটাকে অপারেটিং শো করতে পারেন, বাট আপনি যদি ফাইন্যান্স দেখান কোনো অসুবিধা নাই। তার মানে এখানে যে আপনি যে অপারেটিং দেখাবেন লো ভ্যালু শর্ট টার্ম ক্ষেত্রে, এটা আপনার অপশন, এটা কিন্তু কম্পালসারি না, আপনাকে অপশন, আপনাকে সুযোগ দিয়েছে, চাইলে আপনি অপারেটিংও দেখাতে পারেন, চাইলে আপনি ফাইন্যান্সও দেখাতে পারেন। বাট আগের যে IAS 17 ছিল ওইখানে কিন্তু আমরা এগুলো কিন্তু আমরা সরাসরি অপারেটিং দেখাইতাম, কারণ আমরা এটাকে অ্যাসেট লাইবিলিটি দেখাবো না। বাট এখানে আমি যদি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স মানে প্র্যাকটিক্যালি বলি, আমি নিজে দেখছি 6 মাসের লিজ আমরা ক্যাপিটালাইজ করে দিচ্ছি। 6 মাসের লিজ মানে 6 মাসের রেন্ট, একটা অফিস 6 মাস, সেটাকে আমরা ক্যাপিটালাইজ করাইছি। তো এরকম প্র্যাকটিক্যালি হয়। তো এখানে তাকে অপশন দেওয়া হয়েছে, চাইলে সে করতে পারে। তো এখানে তার আমাদের মানে বলা হয় কি low value- আমরা যদি 17 ফলো করি আইএস, তার মানে সমস্যা নাই। না না 17 কেন কল করবো, এটা তো 16, 17 তো নাই, 17 তো ভ্যানিশ হয়ে গেছে। আমাকে এই যে আপনি অপারেটিং দেখাবেন, এইটা কিন্তু আইফারএস 16 অনুযায়ী করবেন। আপনি ধরেন যে 6 মাসের লিজের এক্সাম্পল দিলাম, এটা আপনি আইফারএস 16 অনুযায়ী করবেন। আইফারএস 16 এটাকে অ্যালাউ করে এই শর্ট টার্ম লোনের ক্ষেত্রে অপারেটিং লিজ শো করার, এটা আইফারএস 16 অ্যালাউ করছে, অপশন দিছে, চাইলে চাইলে সে করতে পারবে। তাহলে এক্ষেত্রে আমাদের ধরেন যদি আপনি যদি চান আপনি অপারেটিং দেখাবেন, আপনার তাহলে জানা কি হবে, রেন্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক বা ক্যাশ ক্রেডিট, জাস্ট এটুকুই, আর কিছু না। এই হচ্ছে দেখেন আমাদের লিজির পার্সপেক্টিভ সব হয়ে গেল। এখন আমি এখানে আরেকটা জিনিস নিয়ে আসি, যেটা আমাদের বইতেও নাই, কোথাও নাই, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয় দেখেন, এটা হচ্ছে একেবারে প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্ট। এটা হচ্ছে কি এই যে রেন্ট এক্সপেন্স, এটারও কিন্তু ভ্যাট আছে, এটার উপর ভ্যাট আছে 15%, আবার টিডিএস আছে 5%। আমাদের আইফারএস 16 বা এইসব জায়গায় কিন্তু আমাদের এগুলো কিন্তু ইনক্লুড নাই। অঙ্ক যদি বলে দেয় যে এন্ড ধরেন অঙ্কে কি বললো যে ক্যালকুলেট, বা ধরেন কি বললো যে শো দ্য ট্রিটমেন্ট, ধরেন একটা লিজের একটা অঙ্ক দিয়ে বললো যে শো দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অ্যাজ পার আইফারএস 16, কি বললো, শো ট্রিটমেন্ট অ্যাজ পার আইফারএস 16 এন্ড ধরেন ইনকাম ট্যাক্স অ্যাক্ট বাংলাদেশ, মানে বাংলাদেশের ট্যাক্স ল অনুযায়ী, মানে দুটোকে, শুধু আইফারএস 16 দেখাতে হবে না, বাংলাদেশের ট্যাক্স সিস্টেম অনুযায়ী এটাকে দেখাইতে হবে। এই যে বাংলাদেশের ট্যাক্স সিস্টেম যদি আপনাকে পরীক্ষায় বলে দেয় যে বাংলাদেশের ট্যাক্স সিস্টেম সহ দেখাইতে, তার মানে কি আপনাকে কিন্তু এই ট্যাক্স বেট কিন্তু আনতে হবে। এই তাহলে এক্ষেত্রে আমরা কি করবো, 15% ভ্যাট এক্সপেন্স দেখাবো, আর হলো 50% আমরা এক্সপেন্স দেখাবো কি 15% ভ্যাট এক্সপেন্স, আর যখন আমরা পেমেন্ট করবো আমরা হচ্ছে টিডিএস এবং বিডিএস কেটে রাখবো। এখন দেখেন যদি আমি আমার এই এক্সাম্পলে ফেরত যাই, ভাইয়া এই ট্যাক্স বারটা কে দিবে, লিজর না লেজার? লিজে দিবে, এটা তো লিজের এক্সপেন্স না, লিজে দিবে। লিজে দিবে, আচ্ছা। হ্যাঁ, এখন যেমন ধরেন আমি যখন এইখানে চলে আসি যে আমার আসলে এটা কোথায়, এর নাম কি, মানে আমার এই ট্যাক্স বেটের আমাদের ডিফারেন্স ট্যাক্স কই থেকে আসবে, তাই না? ক্যালকুলেশন তো সব ঘুরে গেছে, লিঙ্ক মনে হয় চেঞ্জ হয়ে গেছে নাকি। আচ্ছা সমস্যা নেই, আমি দেওয়ার সময় লিঙ্ক সব ঠিক করে দিবা নাকি। যাই হোক আমরা কোথায় ছিলাম, ট্যাক্স বেট নিয়ে। তাহলে এই যে তার ইয়ারলি স্টেটমেন্ট কত টাকা, 20,711 টাকা না, 20,711 টাকা। এই যে 20,711 টাকা, এর উপর সে 15% ভ্যাট দিবে। এই ভ্যাটটা হচ্ছে তার এক্সপেন্স, এই ভ্যাটটা তার এক্সপেন্স, 15% ভ্যাট দিবে। আর যখন সে টাকাটা পেমেন্ট করবে তখন সে কি করবে, সে ট্যাক্স টিডিএস এবং বিডিএস কেটে রাখবে। ধরেন এই যে আমাদের ধরেন এই যে 1 জানুয়ারি ফার্স্ট পেমেন্ট যখন দিছে, তাই না, এই যে ফার্স্ট পেমেন্ট দিছে 20,711 টাকা, তখন সে কি করবে, টিডিএস এবং বিডিএস কেটে রাখবে। ভ্যাট কার্ড বিডিএস কাটবে 15%, আর টিডিএস কাটবে হচ্ছে 5%। এই টিডিএস বিডিএস কেটে বাকি টাকা সে হচ্ছে পেমেন্ট করে দিবে। তো আমাদের এটা সে প্র্যাকটিক্যালি বললাম, বাট আমাদের এক্সাম পারপাসে কখনো এরকম আসতে দেখি নাই।
যেরকম ট্যাক্স ভ্যাট মানে এরকম মিক্স করে জটিল করছে। জাস্ট আপনাদের জানার জন্য আমি বলে রাখলাম। আমাদের লিজির পার্সপেক্টিভ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা এখন লেজরে এন্টার নেই। দেখেন লেজরে একটু ডিফারেন্স আছে, লেজর একটু কমপ্লেক্স হয়ে যাবে। লেজরের ক্ষেত্রে দেখেন কি বলা হয়েছে, IFRS 16 অনুযায়ী কি বলছে লেজরে, এখানে বলছে লেজরি অপারেটিং ও ফাইন্যান্স দুইভাবেই দেখাতে পারে। লেজরের ক্ষেত্রে বলা হয়েছে ফাইন্যান্স লিজও হতে পারে, সেটা অপারেটিং লিজও হতে পারে। কখন ফাইন্যান্স হবে আর কখন অপারেটিং হবে দেখেন। লেজরের ক্ষেত্রে a lease is classified as finance lease if it transfers substantially all the risk and rewards incidental to ownership of an underlying asset। ওই যে অ্যাসেটটা নিয়ে লিজ হইতেছে ওই অ্যাসেটে যদি সাবস্টেন্সিয়ালি অল দ্য রিস্ক এন্ড রিওয়ার্ডস যদি সে ওনারশিপে ট্রান্সফার হয় সেক্ষেত্রে সেটাই আমরা বলবো ফাইন্যান্স লিজ। আর যদি it does not transfer substantially all the risk and rewards incidental to the ownership সেটাকে আমরা বলবো অপারেটিং লিজ। আমাদের এখানে দেখতে হবে যে রিস্ক এন্ড রিওয়ার্ডস ট্রান্সফার হয় কিনা, যদি ট্রান্সফার হয় ফাইন্যান্স লিজ, যদি ট্রান্সফার না হয় অপারেটিং লিজ। তাহলে আমাদের ফাইন্যান্স লিজ হলো এখন দেখেন এই যে ফাইন্যান্স লিজ, এই যে ফাইন্যান্স লিজ কিভাবে হইতে পারে, আমাদের এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন বা আমাদের কিছু রেফারেন্স দিয়ে দিয়েছে আমরা কিভাবে এটাকে করতে পারি। যেমন ধরেন ফাইন্যান্স লিজ আমাদের কি বলছে দেখেন, আমরা কখন ফাইন্যান্স লিজ হবে, এই যে বিং ক্লাসিফাইড অ্যাজ এ ফাইন্যান্স লিজ, কখন আমরা ফাইন্যান্স লিজ ক্লাসিফাই করব। নাম্বার আগে কি বলছে, দ্য লিজ ট্রান্সফারস ওনারশিপ অফ দ্য আন্ডারলাইং অ্যাসেট, অ্যাসেটের ওনারশিপ ট্রান্সফার করে, যদি ট্রান্সফার করে ফাইন্যান্স লিজ। 2 নম্বরে দ্য লিজি হ্যাজ দ্য অপশন টু পারচেজ দ্য আন্ডারলাইং অ্যাসেট, লিজিকে অপশন দেওয়া হয়েছে এবং এটা মোটামুটি এটা কম শিওর বা একটা কনফার্ম যে অপশনটা সে চালু মানে অপশনটা সে ব্যবহার করবে। এই ক্ষেত্রে যেহেতু সে পারচেজ অপশন মানে এক্সারসাইজ করবে তো এটাকে আমরা কি ধরবো, ফাইন্যান্স লিজ ধরবো। 3 নম্বরে বলছে দ্য লিজ টার্ম ইজ ফর দ্য মেজর পার্ট অফ দ্য ইকোনমিক লাইফ অফ দ্য আন্ডারলাইং অ্যাসেট, যে অ্যাসেট ওই অ্যাসেটের যে টোটাল লাইফ ওই লাইফের একটা মেজর পার্ট নিয়ে ওই লিজ টার্মটা হবে। যেমন ধরেন অ্যাসেটের লাইফ ধরেন 10 বছর আর আমি লিজ দিচ্ছি ধরেন 8 বছর নিয়ে, তার মানে কত পার্সেন্ট, 80%, তাই না 80%। তাহলে এই ক্ষেত্রে এটাকে বলা হয়েছে যে এটা আমাদের মেজর পার্ট কভার করে। জেনারেলি 75% কভার করলে ওটা ধরে নিবে যে ওই অ্যাসেটের লাইফের ম্যাক্সিমাম পিরিয়ড সে কভার করে। এখানে কি বলছে, মেজর পার্ট অফ ইকোনমিক লাইফ, মেজর পার্ট সে ফলো করে কিনা। 80% যেহেতু বলছি 10 বছরে 8 বছর তার কাছে আছে, সো 80%, তার মানে এটা কি হচ্ছে ওই অ্যাসেটের লাইফের মেজর পার্ট কভার করে। আর আমাদের এই ক্ষেত্রে এটা পয়েন্ট হচ্ছে 75%। এটা আমাদের অনুযায়ী আমাদের IFRS যদি গাইডলাইন্স দেওয়া আছে যে যদি 75% কভার করে তাহলে সেটাকে আমরা মেজর পার্ট বলবো। এবারে 4 নম্বর কি বলছে দেখেন, আমাদের 4 নম্বরে বলছে এট দ্য ইনসেপশন ডেট, শুরুর ইনসেপশন ডেট কি বলছে, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য লিজ পেমেন্ট, এই যে আমাদের প্রেজেন্ট ভ্যালু লিজ পেমেন্ট অর্থাৎ লিজ লাইবিলিটি অ্যামাউন্টস টু অ্যাট লিস্ট সাবস্টেন্সিয়ালি অল অফ দ্য ফেয়ার ভ্যালু দ্য আন্ডারলাইং অ্যাসেট। তার মানে আমাদের যে এই আমাদের লিজের যে আমাদের প্রেজেন্ট ভ্যালু মানে লাইবিলিটি কি হবে, অ্যাসেটের ফেয়ার ভ্যালুর সাবস্টেন্সিয়াল পোরশন কভার করে। আমাদের যে এক্সাম্পলটা আমরা এক্সারসাইজ করছি, আমাদের ওই এক্সাম্পলে অ্যাসেটের ফেয়ার ভ্যালু ছিল কয় টাকা, কারো কি মনে আছে অ্যাসেটের ফেয়ার ভ্যালু কয় টাকা ছিল? কেউ একজন একটু রিকল করেন তো, আমাদের ফেয়ার ভ্যালু কয় টাকা ছিল অ্যাসেটের? 1 লাখ ছিল, 1 লাখ 1 লাখ টাকা, 1 লাখ টাকা, তাই না? আর আমাদের প্রেজেন্ট ভ্যালু কয় টাকা আসছিল? 95,890 টাকা, তাই না? এই ক্ষেত্রে আমাদের গাইডলাইন্সে বলা হয়েছে এটা কি মানে আমি এখন একটু ভুলে গেছি, আমার সঠিক খেয়াল নাই, এইটা আইদার 90% অথবা 95%। যদি এরকম হয় এই লাইবিলিটি অ্যাসেটের ফেয়ার ভ্যালুর এই পার্সেন্টেজ যদি কভার করে তার মানে ওটাকে বলা হয়েছে যে ওই অ্যাসেটের ফেয়ার ভ্যালুর এই সিগনিফিক্যান্ট পোর্শন কভার করে। তো এইটা 90% অথবা 95%, এই দুটোর একটা হবে।
এটা হচ্ছে আইপিএস সিস্টেমে বলা আছে, গাইডলাইন্স দেওয়া আছে। হ্যাঁ, এটা 90% হবে। 90? জি জি। আচ্ছা, তাহলে তো হয়ে গেল। তাহলে তাহলে আপনার খেয়াল আছে, আমার এখন খেয়াল নেই, এটা ভুলে গেছি। So, তাহলে 90%, এর মানে কি হলো, যদি অ্যাসেটের ফেয়ার ভ্যালুর 90% কভার করে ফেলে ওই লাইবিলিটির মাধ্যমে, তার মানে বুঝতে তার মানে আমরা ধরে নেবো কি, যে ওই অ্যাসেটের সাবস্টেন্সিয়ালি লাইবিলিটি ফলো করছে। সো তখন আমরা এটাকে ধরবো হচ্ছে ফাইন্যান্স লিজ, আমাদের 4 নাম্বার পয়েন্ট অনুযায়ী। আমাদের 5 নাম্বার পয়েন্টে কি বলছে, দি আন্ডারলাইং অ্যাসেট ইজ অফ সাচ স্পেশালিস্ট নেচার, এটা হচ্ছে এটা স্পেশাল নেচারের, দ্যাট অনলি দ্য লিজি ক্যান ইউজ ইট উইদাউট মেজর মডিফিকেশন। তার মানে অ্যাসেটটা এমন স্পেশাল অ্যাসেট যেটা কোনো মডিফিকেশন ছাড়া লিজি সরাসরি ব্যবহার করতে পারবে। মানে একটা স্পেশাল অ্যাসেট যেটা লিজি ব্যবহার করতে পারবে উইদাউট কোনো মডিফিকেশন। তার মানে অন্য কারো কাছে দিলে আমাকে ওটা কি করতে হবে, যে লেজর অ্যাসেটটাকে মডিফাই করে তারপর দিতে হবে। আর যে লিজি তার কাছে কোনো মোটিভেশন দরকার নাই, সে নর্মালি ব্যবহার করতে পারবে। সো এইটাকে আমরা তখন বলবো এটাকে ফাইন্যান্স লিজ। এরপরে 6 নম্বর দেখেন কি বলছে, ইফ দ্য লিজি এগুলো মাথায় না মেজে প্লিজ। হ্যালো, করতে হবে, যে লেজর অ্যাসেটটাকে মডিফাই করে তারপর দিতে হবে। আর যে লিজি তার কাছে কোনো মোটিভেশন দরকার নাই, সে নর্মালি ব্যবহার করতে পারবে। সো এইটাকে আমরা তখন বলবো এটাকে ফাইন্যান্স লিজ। এরপরে 6 নম্বর দেখেন কি বলছে, ইফ দ্য লিজি করতে হবে, যে লেজর অ্যাসেটটাকে মডিফাই করে তারপর দিতে হবে। আর যে লিজি তার কাছে কোনো মোটিভেশন দরকার নাই, সে নর্মালি ব্যবহার করতে পারবে। সো এইটাকে আমরা তখন বলবো এটাকে ফাইন্যান্স লিজ। এরপরে 6 নম্বর দেখেন কি বলছে, ইফ দ্য লিজি করতে হবে, যে লেজর অ্যাসেটটাকে মডিফাই করে তারপর দিতে হবে। আর যে লিজি তার কাছে কোনো মোটিভেশন দরকার নাই, সে নর্মালি ব্যবহার করতে পারবে। সো এইটাকে আমরা তখন বলবো এটাকে ফাইন্যান্স লিজ। এরপরে 6 নম্বর দেখেন কি বলছে, ইফ দ্য লিজি করতে হবে, যে লেজর অ্যাসেটটাকে মডিফাই করে তারপর দিতে হবে। আর যে লিজি তার কাছে কোনো মোটিভেশন দরকার নাই, সে নর্মালি ব্যবহার করতে পারবে। সো এইটাকে আমরা তখন বলবো এটাকে ফাইন্যান্স লিজ। এরপরে 6 নম্বর দেখেন কি বলছে, ইফ দ্য লিজি করতে হবে, যে লেজর অ্যাসেটটাকে মডিফাই করে তারপর দিতে হবে। আর যে লিজি তার কাছে কোনো মোটিভেশন দরকার নাই, সে নর্মালি ব্যবহার করতে পারবে। সো এইটাকে আমরা তখন বলবো এটাকে ফাইন্যান্স লিজ। এরপরে 6 নম্বর দেখেন কি বলছে, ইফ দ্য লিজি
এই মোবাইল কই? নেট পাচ্ছে না।